কি দারুণ এক অন্তর্দৃষ্টি! সামনের ওই গেরম্যান স্প্যারো যে আসলে একটা ডাবল, সেটা বুঝতে না পেরেও পানাতিয়া অনুভব করল কিছু একটা ঠিক নেই। দূরে একটা বিল্ডিংয়ের আড়ালে লুকিয়ে থাকা ক্লাইন মোরেত্তি মনে মনে আঁতকে উঠল। তার মাথা খুব দ্রুত কাজ করতে শুরু করল একটা নতুন বুদ্ধি বের করার জন্য। সে সেনরকে নিয়ন্ত্রণ করল এবং তার ম্যারিওনেটকে দিয়ে নিচু গলায় বলাল, আমিও একটু চিন্তায় আছি। পানাতিয়া, দরজা খোলার পর তুমি যদি আগে চলে যাও, তাহলে বাইরে বেরিয়ে আমি তোমার অ্যাম্বুশের মুখে পড়তে পারি। অ্যাম্বুশ না করলেও তুমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারো। সে আবার বলল, আমার মনে হয় আমার আগে বেরোনো উচিত। আর তার আগে তোমাকে আমার সেই মাংস আর চুল ফেরত দিতে হবে। তখন তুমি দরজার কাছে থাকতে পারবে। এতে তোমার স্পিরিট বডি থ্রেডস ক্যাথেড্রালের চূড়ায় ভেসে যাওয়ার আগেই দরজা পার হওয়ার মতো যথেষ্ট সময় পাবে। পানাতিয়া চুপচাপ শুনল এবং পাল্টা একটা প্রশ্ন করল, তাহলে তুমি যে পরে দরজাটা বন্ধ করে দেবে না, তার কি গ্যারান্টি আছে? ম্যারিওনেটটা কোনো দুর্বলতা না দেখিয়ে উত্তর দিল, এটা আমার জন্য একটা সমস্যা। আমি যখন সেই বিশেষ প্রতীকটা পাব, তখন তোমাকে দেখিয়ে দেব। তাহলে আমি দরজা বন্ধ করে দিলেও তুমি আবার সেটা খুলতে পারবে। পানাতিয়া মুখ বন্ধ করল, যেন সে সব ডিটেল নিয়ে ভাবছে। কিন্তু তাকে বেশ খিটখিটে দেখাচ্ছিল এবং সে নিজেকে ঠিক মতো সামলাতে পারছিল না। মনে হচ্ছিল তার পাগল হয়ে যাওয়ার প্রবণতাটা যেন তার মাথায় ঝেঁকে বসেছে। প্রায় 10 সেকেন্ড পর সে আবার বলল, আমার মনে হয় একটা সাধারণ অভিশাপ তোমাকে তেমন ক্ষতি করতে পারবে না। সিয়ার্সদের ক্ষতিকর পরিস্থিতি এড়ানোর অনেক উপায় আছে, যেমনটা আগে তুমি পেপার ফিগারিন সাবস্টিটিউটস ব্যবহার করেছিলে। সে সত্যিই কোনো ফাঁকফোকর রাখছে না। ভাগ্য ভালো যে আমার সামনে যে আছে সে আগাগোড়া একটা নকল ক্লাইন মনে মনে বিদ্রুপ করল। সে সেনরকে দিয়ে একটা একটা করে পেপার ফিগারিন বের করাল। তারপর সেই ডিমোনেস অব ডেসপেয়ারের সামনেই সবগুলো পুড়িয়ে ফেলল। পানাতিয়া সন্দেহ নিয়ে বলল, আমি নিশ্চিত নই যে তুমি একটাও লুকিয়ে রাখনি। সে এখনও বেশ স্নায়বিক চাপে ভুগছিল। গেরম্যান স্প্যারো খুব স্বাভাবিকভাবে মুখটা একটু বাঁকাল এবং বলল, তুমি ডিভিনেশন করে দেখতে পারো। উইচেসরা তো ওটাতে খুব দক্ষ, তাই না? পানাতিয়া অসহিষ্ণুভাবে হাসল এবং বলল, এখানে স্পিরিট ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করা অসম্ভব, আর আমার স্পিরিচুয়ালিটি সে কথা শেষ করল না, কারণ তার চোখের দৃষ্টি খুব বিপজ্জনক হয়ে উঠল। ক্লাইন জানত ডিমোনেস অফ ডেসপেয়ার কি বোঝাতে চাচ্ছে। অর্ধেক বছর ধরে সেগুলো খাওয়ার কারণে তার স্পিরিচুয়ালিটি দূষিত হয়ে গেছে। সেটা এখন অগোছালো এবং পাগল প্রায়, তাই তার দেওয়া উত্তরগুলো অবিশ্বস্ত। বিশেষ করে ডিভিনেশনের দক্ষ কোনো বিয়ন্ডারের বিরুদ্ধে তো বটেই। এই সমস্যা সমাধানের কোনো পথ না পেয়ে দুজনেই একটা অচল অবস্থায় পড়ে গেল। ঠিক এই মুহূর্তে বাম দিকের ছাদে একটা কর্কশ ও চাপা গলার আওয়াজ শোনা গেল। আমি তোমাদের সাক্ষী হতে পারি। গেরম্যান স্প্যারো এবং পানাতিয়া একই সাথে মাথা ঘুরিয়ে তাকাল। মিস্টার এ ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো। তার পরনে ছিল রক্তলাল হুডেড পোশাক। তুমি কিভাবে সাক্ষী হবে? ক্লাইন সেনরকে দিয়ে জিজ্ঞাসা করাল। মিস্টার এ তার হুডটা নামালো এবং একটা গম্ভীর হাসি দিয়ে বলল, আমি ফ্লেশ অ্যান্ড ব্লাড ম্যাজিক ব্যবহার করে তোমার শরীরে ঢুকে পড়ব এবং তোমার প্রতিটি নড়াচড়া খেয়াল রাখব। তুমি যদি স্পিরিট বডি থ্রেডস নিয়ন্ত্রণ করা বন্ধ করো বা পেপার ফিগারিন সাবস্টিটিউটস ব্যবহার করার চেষ্টা করো, তাহলে আমি সাথে সাথে সতর্ক করে দেব বা তোমাকে থামানোর চেষ্টা করব। সে আরও বলল, ওই দরজাটা খুলে যাওয়ার সাথে সাথে আমি তোমার শরীর থেকে বেরিয়ে যাব এবং আমার স্পিরিট বডি থ্রেডস প্রভাবিত হওয়ার আগেই দরজা পার হয়ে যাব। তুমি কি মনে করো গেরম্যান স্প্যারো একটা বোকা? ক্লাইন তার ম্যারিওনেটকে দিয়ে ঠোঁট বাঁকাল। সে বলল, আমি যতটুকু জানি, রোজ বিশপস অন্যদের শরীরে লুকিয়ে থাকতে পারে, কিন্তু হোস্ট সেখান থেকে বের হলেই মারা যায়। মিস্টার এ বিস্তারিত ব্যাখ্যা করল, না, ওই পদ্ধতিটা ব্যবহার করা হয় তদন্ত এড়ানোর জন্য, তাই হোস্টের মাংস ও রক্তের সাথে মিশে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু এই পরিস্থিতিতে তেমন কোনো প্রয়োজন নেই। আমি শুধু তোমার পেটের ভেতরে চুপচাপ বসে থাকব। না, এটা আমার পেট না, এটা সেনরের পেট। ক্লাইন গেরম্যান স্প্যারোকে দিয়ে একটা গোল্ড কয়েন বের করাল এবং ডিভিনেশন করার ভান করল। এই পাগল অ্যাডভেঞ্চারারটা বিড়বিড় করল এবং আঙুলের ফাঁকে থাকা গোল্ড কয়েনটা শূন্যে ছুঁড়ে দিল। পিং শব্দ করে কয়েনটা বাতাসে ঘুরল এবং তার হাতের তালুতে এসে পড়ল। গেরম্যান স্প্যারো খুব সাবধানে সেটার দিকে তাকাল। সে বলল, দেখে মনে হচ্ছে তুমি মিথ্যা বলছ না। তবে লেডি পানাতিয়াকে সেই বিশেষ প্রতীক দেখানোর আগেই তোমাকে আমার শরীর থেকে বেরিয়ে যেতে হবে। যদি এটা না করা হতো, তবে গেরম্যান স্প্যারো তাদের ষড়যন্ত্রে প্রাণ হারাতে পারত। কারণ পানাতিয়া যদি সেই অবসিডিয়ান রক হাতে নিয়ে দরজা খোলার প্রতীকটা পেয়ে যেত, তবে যথেষ্ট সময় পেলে তাকে আর স্পিরিট বডি থ্রেডস নিয়ে চিন্তা করতে হতো না। তখন তার গেরম্যান স্প্যারোর সাহায্যের দরকারই হতো না। মিস্টার এ এর উপস্থিতি শুধু পেপার ফিগারিন সাবস্টিটিউটস ব্যবহার করা আটকানোর জন্য। তবে মিস্টার এ আগেভাগে বেরিয়ে এলে গেরম্যান স্প্যারোর খুব একটা চিন্তার কারণ নেই।
সে এমনকি পানাতিয়া দরজা খোলার প্রতীকটা জানার পর নিজের মেজাজ হারিয়ে ফেললেও ভয় পাচ্ছিল না, কারণ তেমন কিছু হলে সে পেপার ফিগারিন সাবস্টিটিউটস ব্যবহার করে মৃত্যু এড়াতে পারত। অন্যদিকে পানাতিয়া ক্যাথেড্রালের ভেতরে কোনো কিছু ধাওয়া করত না, কারণ সময়ের সাথে সাথে সেও আটকে পড়ত, তাই তাকে দ্রুত পালানোর সুযোগ খুঁজতে হতো। এছাড়া সেই অবসিডিয়ান রক নেওয়ার কোনো উপায় ছিল না। গেরম্যান স্প্যারো তখন আর পালানোর কোনো সুযোগ পেত না। যদিও এই পরিকল্পনার ডিটেলস এখনও ত্রুটিপূর্ণ, তবুও এটা তিন পক্ষের পরিস্থিতি ভালোভাবে বিবেচনা করেছিল। পানাতিয়া তার সাইডবার্ন থেকে নেমে আসা চুলগুলো হাতে জড়াল এবং হঠাৎ জিজ্ঞেস করল, আমি যদি আগে পালিয়ে যাই তাহলে তুমি ভয় পাচ্ছ না যে আমি তোমাকে অ্যাম্বুশ করব? এটাও একটা সমস্যা ছিল, যা নিয়ে গেরম্যান স্প্যারো আগে চিন্তিত ছিল। ক্লাইন সাথে সাথে তার ম্যারিওনেটকে দিয়ে ঠোঁট বাঁকাল এবং বলল, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমার কাছে পালানোর অন্য উপায় আছে। আমি ঝুঁকিটা নেব। পানাতিয়া খিটখিটে মেজাজে দুপা হাঁটল এবং শেষমেশ বলল, ঠিক আছে, তাহলে রাজি। সিদ্ধান্ত নেওয়ার পর তার হাসিটা খুব হালকা হয়ে গেল। সে বলল, তুমি সত্যিই খুব বিশেষ একজন পুরুষ, এমন একজন যে আমাকে আশা দেখাল। আমরা বেরিয়ে যাওয়ার পর তুমি যদি ভয় না পাও, তবে আমি তোমাকে চরম সুখের স্বাদ দিতে রাজি আছি। গেরম্যান স্প্যারো খুব কষ্টে তার চোখ সরিয়ে নিল এবং মিস্টার এ এর দিকে তাকাল। আমি আর কিছু জানতে চাই না। হাওয়ার গর্জনের সাথে সাথে মিস্টার এ উড়ে নিচে নামল এবং গেরম্যান স্প্যারোর কাছে এসে দাঁড়াল। তার শরীর তার পোশাকের সাথে দ্রুত গলে গেল এবং রক্তমাংসের একটা আঠালো পিণ্ডে পরিণত হল। তার ঠিক পরপরই সেই মাংসের পিণ্ডগুলো একে অপরের ওপর জমতে থাকল এবং একটা হাতের মতো মোটা সরু স্রোতে পরিণত হল। তারপর সেটা গেরম্যান স্প্যারোর দিকে বয়ে গেল। অনেক দূরে একটা বিল্ডিংয়ের ভেতর থেকে ক্লাইন খুব অস্বস্তি বোধ করল এবং বমি করতে চাইল। তারপর সে গেরম্যান স্প্যারোকে দিয়ে মুখটা খোলাল। সেই মাংসের স্রোতটা ম্যারিওনেটটার শরীরে বেয়ে উঠল এবং তার মুখের ভেতর ঢুকে পড়ল। কিছুটা উষ্ণ কিন্তু পিচ্ছিল অনুভূতিটা গলার নালি দিয়ে তার পেটে গিয়ে পৌঁছাল। এটা ভারী, তবে মিস্টার এ এর মাংস আমার পেটটাকে ধরে রাখছে যাতে সেটা বেশি ঝুলে না পড়ে। ক্লাইন ম্যারিওনেটটাকে পরীক্ষা করল এবং তাকে সেই কুয়াশাচ্ছন্ন লাল চাঁদের দিকে তাকাতে বলল। সে পানাতিয়াকে বলল, চলো শুরু করি। পানাতিয়া, যে তার তাড়না আর সামলাতে পারছিল না, অধৈর্য হয়ে ক্যাথেড্রালের প্রবেশপথের দিকে হাঁটতে শুরু করল। ক্লাইন গেরম্যান স্প্যারোকে তার পাশে নিয়ে গেল এবং প্রথমে তার নিজের চুল ছিঁড়ল, তারপর তার হাত থেকে মাংসের দুটো সরু অংশ বের করে ছিঁড়ে নিল। এতে প্রচুর রক্ত বের হতে লাগল। আমার খুব পরিচিত কেউ যদি এখানে থাকত, তবে সে নিশ্চয়ই একটা সমস্যা ধরতে পারত, কারণ আমি আমার নিজের শরীরে এভাবে আঘাত করতে পারি না। হয়তো অন্যদের চোখে পাগল অ্যাডভেঞ্চারার গেরম্যান স্প্যারো সহজেই এমন কাজ করতে পারে। ক্লাইন সমস্যাটা বুঝতে পারল এবং অভিজ্ঞতা থেকে শিখল। সে ম্যারিওনেটটাকে সেই প্রাচীন ক্যাথেড্রালের আধখোলা দরজা দিয়ে ভেতরে নিয়ে গেল। তারপর চুল এবং মাংসের টুকরোটা পানাতিয়ার হাতে তুলে দিল। পানাতিয়া তার গতি কমাল, একটা কুৎসিত হাতের তালু সমান পুতুল বের করল এবং সেটার গায়ে মাংসটা মেখে দিল, আর চুলগুলো পুতুলটার সরু গলায় বেঁধে ফেলল। সে এক হাতে অভিশপ্ত পুতুলটা ধরে শেষ পর্যন্ত ক্যাথেড্রালের দরজার ভেতর পা দিল। ক্লাইন সাথে সাথে গেরম্যান স্প্যারোকে দিয়ে তাদের স্পিরিট বডি থ্রেডস নিয়ন্ত্রণ করতে বলল। মিস্টার এ যেহেতু ম্যারিওনেটের ভেতরেই ছিল, তাই তার জন্য খুব একটা ঝামেলা হল না। আমিও এটা করতে পারি। জারাতুল যে শক্তি দেখাল তাতে সিয়ার পাথওয়ের বিয়ন্ডার না হলেও সে ক্যাথেড্রালের ভেতরে স্পিরিট বডি থ্রেডসের ওপর নিয়ন্ত্রণ হারানোর সমস্যার সমাধান করতে পারে। তাহলে সে যদি ডিমনেস অফ ডেসপেয়ারকে ভেতরে আসতে দিতে চাইত, তবে অনেক আগেই দরজা খুলে দিতে পারত। সে কেন সেটা করল না? সে কি ক্যাথেড্রালের বাইরের কারো সাথে যোগাযোগ করতে পারছে না? সেই কারণেই সিয়ার পাথওয়ের বিয়ন্ডাররা, যারা ম্যারিওনেটিস্ট বা তার উপরের পর্যায়ের নয়, তারা তার কাছে যেতে পারে না। ক্লাইন তার ম্যারিওনেটের সংবেদনগুলো ব্যবহার করে দূর থেকে পরিস্থিতিটা বিশ্লেষণ করল। আর ক্যাথেড্রালের ভেতরে লাশগুলো বাতাসে ঝুলছিল, তাদের মাথা নিচু করা এবং চোখগুলো উল্টানো। মাঝে মাঝে তারা বাতাসের সাথে দুলছিল এবং অস্পষ্ট স্বরে রাভ করছিল, হর্নাকিস ফ্লেগ্রিয়া। পানাতিয়া যখন এই দৃশ্যটা দেখল, তখন তার শরীর মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। গেরম্যান স্প্যারোর সাথে তারা সেই ঝোলানো লাশগুলোর দৃষ্টির নিচে দিয়ে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর তারা সেই ঘুটঘুটে কালো বেদি এবং প্রাচীন দেবতার বংশধরের মূর্তিটা দেখতে পেল। জারাতুল মূর্তির সামান্য পেছনে বসেছিল, তার পরনে ছিল হুড এবং সাদা দাড়ি। গেরম্যান স্প্যারো এবং পানাতিয়া যখন এগিয়ে গেল, তখন সে ধীরে ধীরে মাথা তুলল এবং মৃদু হাসল। খুব ভালো। সিয়ার পাথওয়ের বিয়ন্ডারদের জানা উচিত কিভাবে তাদের মস্তিষ্ক ব্যবহার করতে হয় এবং সবসময় শুধু মারামারি নিয়ে ভাবা উচিত নয়। সে যেন আগেই বুঝতে পেরেছিল যে গেরম্যান স্প্যারোর সব পেপার ফিগারিন নষ্ট হয়ে যাবে।
সে সরাসরি তার কুঁচকানো হাতের তালু বাড়িয়ে কিছু একটা ধরল। সে একটা হলুদ বাদামি রঙের গোচর্ম এবং একটা কালি ভরা পালক কলম ও কালির বোতল বের করল। এটা দেখে পানাতিয়া অনিচ্ছা সত্ত্বেও তার ভ্রু কুঁচকাল। জারাতুল পালক কলমটা তুলে নিয়ে কিছু শব্দ এবং প্রতীক লিখল, তারপর সেটা গুটিয়ে গেরম্যান স্প্যারোর হাতে দিল। সে বলল, ওটাই দরজা খোলার প্রতীক, আর সেই সাথে তোমার কাঙ্ক্ষিত বিজারো সর্সারার পোর্শন ফর্মুলা। এগুলো মাত্র ৪৫ মিনিট স্থায়ী হবে এবং বাইরে নিয়ে যাওয়া যাবে না। ক্লাইন ডেবোনেস অফ ডিসপেয়ারকে এড়িয়ে গোচর্মটা খুলল, যাতে পোর্শন ফর্মুলা এবং দরজা খোলার প্রতীকটা তার চোখের সামনে ভেসে ওঠে। হঠাৎ তার চোখের মণি সংকুচিত হয়ে প্রায় জমে গেল। দরজা খোলার প্রতীক এবং সেই অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক থেকে পাওয়া মিসফরচুন ক্লথ পপেটের প্রতীকটা প্রায় একই রকম। এটা ছিল একটা উল্লম্ব চোখ, যা অনেক রহস্যময় প্যাটার্ন এবং লেবেল দিয়ে তৈরি, যা গোপনীয়তাকে নির্দেশ করে। তবে ডিটেলসে খুব সামান্য পার্থক্য ছিল। একটা অর্ধচন্দ্র প্যাটার্ন ডটেড লাইনের লেবেলের সাথে জায়গা বদল করেছিল। সেই মুহূর্তে ক্লাইন মোরেত্তি প্রথম যে কথাটা ভাবল তা হল মি। জারাতুল নিশ্চয়ই কোনো চাল চেলেছে। তার ঠিক পরেই সে কৃতজ্ঞ বোধ করল যে সে আগেভাগেই অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক থেকে দরজা খোলার সঠিক প্রতীকটা জোগাড় করে রেখেছিল। এই নতুন আত্মবিশ্বাসে সে আর ভয় পেল না বা দিশেহারা হয়ে পড়ল না। জারাতুল কলম আর কালির বোতল অতীতে ফেরত দিল এবং মুখ তুলল। গেরম্যান স্প্যারো আর পানাতিয়ার দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সব শর্ত পূরণ হয়েছে, এখন তুমি দরজা খুলতে পারো। কথাটা বলে সে গেরম্যান স্প্যারোর দিকে স্থির দৃষ্টিতে তাকাল আর মৃদু হাসল। বলল, আমার ছাইপাত্রটা নিতে ভুলো না। সে এটুকু বলতেই তার পুরো শরীরটা হাজার হাজার আলোর বিন্দুতে ভেঙে গেল এবং শূন্যে ছড়িয়ে পড়ল। দেখে মনে হল সে যেন অনেক আগেই পচে ছাই হয়ে গিয়েছিল। সে যেখানে বসেছিল সেখানে একটা টিনের পাত্র পড়ে রইল। তার গায়ে অদ্ভুত প্রাচীন কিছু নকশা, যেটা বিশেষ কিছু মনে হল না। ক্লাইন মোরেত্তি গেরম্যান স্প্যারোকে দিয়ে 2 পা সামনে এগোল, ঝুঁকে টিনের পাত্রটা তুলল। সে দেখল এটা বেশ ভারী, নকল কিছু হওয়ার কোনো সুযোগ নেই। সে ছাগলের চামড়া ধরা হাতটা দিয়ে পাত্রের ঢাকনা খুলল আর দেখল ভেতরে ভরা ধূসর সাদা পাউডার আর কণা, তাতে কোনো উজ্জ্বল আভা নেই। এটা কি আসলেই সাধারণ ছাই? কে তবে মি? জারাতুলকে পুড়িয়েছিল? সে নিজেই নিজেকে পুড়িয়েছে? গেরম্যান স্প্যারো ঢাকনাটা বন্ধ করার পর সেই চামড়া ধরা হাত দিয়েই পকেট থেকে এক টুকরো মাংস বের করল আর গিলে ফেলল। পানাতিয়া এই ব্যাপারটা খেয়াল করল এবং ওর দিকে এমনভাবে চোখ কুঁচকে তাকালো যেন জিজ্ঞেস করছে সে কি করছে। ক্লাইন মোরেত্তি মাছটা পুতুলের মুখে গুঁজে দিল আর শ্বাস-প্রশ্বাস সামলে বলল, আমি একটু নার্ভাস। আমি নিশ্চিত নই এই দরজা খোলার প্রতীকটা কাজ করবে কিনা। পানাতিয়া ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে যে সে সাধারণ মাছের মাংসই খাচ্ছে। যদিও ব্যাপারটা কিছুটা জঘন্য দেখাচ্ছিল, তবুও তার অর্ধেক পাগল মনটা এ নিয়ে আর বেশি ভাবার ধৈর্য দেখাল না। সে তার দৃষ্টি সরিয়ে পাত্রটার দিকে তাকাল আর হাসল। বলল, যদি এটা কোনো কাজের না হয় আমরা ভাগাভাগি করে নিতে পারি। আমি দিনে 1 চামচ করে নেব, অনেকদিন চলে যাবে। এই ডিমোনেস এর মানসিক অবস্থা সত্যিই অস্বাভাবিক। ক্লাইন মোরেত্তি মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মাদার অব দ্য স্কাই সন্দেহ করা ইরেজার এঞ্জেল মূর্তির পাশ দিয়ে হেঁটে গেরম্যান স্প্যারো দেয়ালের সামনে এল। তারপর সে ঘুরে পানাতিয়াকে দেখিয়ে বলল, ওই অবসিডিয়ান রকটা ভেতরে রাখো। পানাতিয়া তার নিষ্প্রভ চোখ নিয়ে চমৎকার হাসি হেসে বলল, আগে দরজা খোলার প্রতীকটা দেখি। ক্লাইন মোরেত্তি ভাবল, আমার ওপর এত সন্দেহ করার দরকার নেই। আমি যদি তোমাকে ক্ষতি করতেই চাইতাম, তবে এখনই আমার পুতুলটাকে ছেড়ে দিতাম আর এই ক্যাথেড্রাল থেকে পালানোর সময় তুমি পেতে না। তুমি নিশ্চিতভাবেই ধরা পড়ে যেতে। তখন আমি ভেতরে এসে অবসিডিয়ান রকটা তুলে নিয়ে দরজা খুলে চলে যেতাম। তবে মি, জারাতুল যে প্রতীকটা দিয়েছে তা সত্যিই সমস্যাজনক। কাউকে বলির পাঁঠা বানানোই সবচেয়ে ভালো। ক্লাইন মোরেত্তি গেরম্যান স্প্যারোকে দিয়ে নিজের পেটে হাত বোলাল আর মুখ খুলল। এক দলা অস্পষ্ট মাংস আর রক্ত বেরিয়ে এলো। সামনে জমে গিয়ে সুন্দরী নারী মিস্টার এর রূপ নিল। এই দৃশ্য দেখে গেরম্যান স্প্যারো ছাগলের চামড়াটা মেলে ধরল। বিশেষ প্রতীকটা বিজারো সর্সারার পোর্শন ফর্মুলার সাথে পানাতিয়া আর মিস্টার এর চোখের সামনে ফুটে উঠল। পানাতিয়া এদিক ওদিক তাকাল, তারপর বাঁকা হাসি হেসে বলল, দরজা খোলো। তুমি আগে বেরো। সে নিশ্চিত হয়েছে যে গেরম্যান স্প্যারো এখনও তার স্পিরিট বডি থ্রেডস নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে, তাই তার অপেক্ষা করার মতো প্রচুর সময় আছে। কথা বলতে বলতেই সে রক্তে ভেজা আর জট পাকানো চুলের জঘন্য পুতুলটা ওর দিকে ছুঁড়ে দিল। সেও দুর্ঘটনার ভয় পাচ্ছে। ক্লাইন মোরেত্তি গেরম্যান স্প্যারোকে দিয়ে পুতুলটা ধরল, তারপর ডিমোনেস অফ ডেসপেয়ারকে কয়েক কদম এগিয়ে গিয়ে অবসিডিয়ান রকটা খাঁজে বসাতে দেখল।
দেয়াল আর পাথরটা নিখুঁতভাবে মিশে গেল, কোনো ফাঁকফোকর রইল না। দেয়ালটা থেকে দ্রুত আলো বেরোতে লাগল এবং ধীরে ধীরে তা স্বচ্ছ হয়ে গেল। বাইরে পাথর বাঁধানো রাস্তা দেখা যাচ্ছিল। সেখানে গর্ত ভরা দেয়াল আর মেঘ ভাসছিল। পানাতিয়া একপাশে সরে যেতেই গেরম্যান স্প্যারো পুতুল, চামড়া আর পাত্রটা বাম হাতে ধরল আর ডান হাতটা বাড়াল। সে আঙুলটাকে কলম হিসেবে ব্যবহার করে স্বচ্ছ দেয়ালে কনসিলমেন্ট প্রতীকের উলম্ব রেখাটা আঁকল। এই সময় ক্লাইন মোরেত্তি দোটানায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না জারাতুলের প্রতীকটা আঁকবে নাকি অ্যান্টিগোনাস পরিবারেরটা। যদিও সে বিশ্বাস করেন জারাতুলের কোনো মতলব আছে, তবুও শান্ত হওয়ার পর সে ভাবল এই শক্তিশালী ব্যক্তিত্বকে সে ছোট করে দেখেছে। যদি জারাতুলের একমাত্র উদ্দেশ্য তাকে বা অন্য কাউকে ক্ষতি করা হতো, তবে দরজা খোলার কথা বলার কোনো দরকার ছিল না। সে শুধু তার লক্ষ্য পূরণের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করলেই পারত। তাছাড়া গ্রে ফগের আভা ক্লাইন মোরেত্তি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন আর ঢাকা থাকায় সে বুঝতে পারছিল না কেন জারাতুল তাকে টার্গেট করবে। তাই তার শেষ সিদ্ধান্ত হল জারাতুলের লক্ষ্য ছিল কাউকে দরজা খুলতে বাধ্য করা, যাতে সে কিছু অর্জন করতে পারে বা কোনো কিছু থেকে পালাতে পারে। দরজা খোলার পর বিপদ থাকবে কিনা তা তার চিন্তার বাইরে। ছাই ছড়িয়ে দেওয়াটা যদি সত্যি হয়, তবে বেরোনোর পর পরিবেশ তুলনামূলক নিরাপদই হওয়ার কথা। সংক্ষেপে প্রতিপদে বিপদ। তার মানে জারাতুলের দরজা খোলার প্রতীকটা আসল, আর এতে কোনো বিপদ না থাকার সম্ভাবনা 50%। অন্যদিকে অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা যে খুব সদয় তা কিন্তু নয়। ক্লাইন মোরেত্তি গ্রে ফগের ওপর থেকে ডিভিনেশন করে যে দৃশ্যগুলো দেখেছিল জারাতুলের থেকে পাওয়া তথ্য আর জারাতুলের নিয়ন্ত্রণ হারিয়ে পাগল হয়ে যাওয়ার ঘটনা থেকে সে মোটামুটি নিশ্চিত হল যে হর্নাসিস পর্বতমালা অ্যান্টিগোনাস পরিবারের গুপ্তধনের মূল চূড়াটা একটা ফাঁদ হতে পারে। নোটবুকের জটিল ছবিতে কোনো লুকিয়ে থাকা ঝুঁকি আছে কিনা তা ভাবার বিষয়। একদিকে বাঘ আর একদিকে নেকড়ে, এটা সবচেয়ে কম খারাপটা বেছে নেওয়ার সুযোগ। তাছাড়া অ্যান্টিগোনাস পরিবারের প্রতীকটা গুপ্তধনে ঢোকার জন্য, বেরোনোর জন্য যে এটা কাজ করবে তার নিশ্চয়তা নেই। ক্লাইন মোরেত্তি ভাবনার মাঝেই আঁকা থামাল না আর দ্রুত ভিন্ন অংশের দিকে এগিয়ে গেল। এই সময় সে পানাতিয়ার দিকে আর চোখে তাকাল আর দেখল তার চোখে এক ধরনের ঝলক আর ঠোঁটে হাসি। দেখে মনে হল সে চেষ্টা করার জন্য উন্মুখ। সে যদি স্বাভাবিক হতো, তবে একজন সিনিয়র ইনস্টিগেটর হিসেবে নিজের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারত। তার ওপর সে সবে দরজা খোলার প্রতীকটা দেখেছে। ক্লাইন মোরেত্তি তার মন শক্ত করে গেরম্যান স্প্যারোকে জারাতুলের দেওয়া প্রতীকটাই আঁকতে দিল। শীঘ্রই জটিল উল্লম্ব চোখটা আঁকা হয়ে গেল। বিশুদ্ধ আলো এলাকাটাকে ঘিরে ফেলল। তারপর নকশাগুলো পেরিয়ে সবকিছু একসাথে জড়ো হল। এক দর্শনীয় আলোর বিস্ফোরণের মাঝে দেয়ালে রহস্যে ভরা এক মায়াবী জোড়া দরজা ফুটে উঠল। গেরম্যান স্প্যারোর ধাক্কায় দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দরজার পেছনে ছিল সেই প্রাচীন পাথরের মেঝে আর গর্তে ভরা দেয়াল যা তারা আগে দেখেছিল। সবকিছু খুব শান্ত, অস্বাভাবিক কিছু নেই। এই সময় হঠাৎ পানাতিয়ার শরীরটা ভেঙে আয়নার টুকরোয় পরিণত হল। একই সাথে ধবধবে সাদা আলখাল্লা পরা এক নারী গেরম্যান স্প্যারোর সামনে দেখা দিল আর দরজা দিয়ে বেরিয়ে গেল। তার হাতে রক্তে ভেজা একটা জঘন্য পুতুল, তার ঘাড়ে চুলের একটা গোছা জড়ানো। আর গেরম্যান স্প্যারোর হাতে থাকা পুতুলটা কাঁচের টুকরোয় পরিণত হল। জাদুকরী বিভ্রমের ক্ষেত্রে ডিমনেস অফ ডিসপেয়ার ক্লাইন মোরেত্তি এর চেয়ে কয়েক গুণ বেশি দক্ষ। পানাতিয়া সবার আগে দরজা দিয়ে পার হয়ে অর্ধেক ফিরে তাকাল। গেরম্যান স্প্যারোর দিকে মুখ করে একটা পাগল আর বাঁকা হাসি দিল। তার হাতের তালু থেকে কালো আগুন জ্বলে উঠল। সে পুতুলটাকে জ্বালিয়ে দিল। সেই মুহূর্তে মনে হল সে যেন বলছে, হতাশায় ডুবে যাও। আশা আসার ঠিক মুহূর্তেই গভীর হতাশায় ডুবে যাও। তখনই ক্লাইন মোরেত্তি বুঝতে পারল যে এই অভিশাপ পেপার ফিগারিন সাবস্টিটিউটস দিয়ে ঠেকানো সম্ভব না। পানাতিয়ার সাথে সাথে ঘুরে দাঁড়াল, কুয়াশাচ্ছন্ন শহর আর প্রাচীন ক্যাথিড্রাল থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ঠিক সেই মুহূর্তে তার চোখ স্থির হয়ে গেল। তার শরীর ভেঙে একের পর এক আয়নার রূপ নিতে লাগল, কিন্তু সে দরজা থেকে 10 মিটারের বেশি দূরত্ব বজায় রাখতে পারল না। মাত্র 1-2 সেকেন্ডের মধ্যে পানাতিয়া তীক্ষ্ণ চিৎকার করে উঠল। অদৃশ্য সুতো আর ঘন কালো চুল তাকে পেঁচিয়ে ধরল। তার বাইরে কালো আগুনের স্তর জমে বরফ হয়ে গেল। হঠাৎ সব ভেঙে চুরমার হয়ে গেল। ডেমনেস অব ডিসপেয়ার পানাতিয়ার চোখে ফুটে উঠল গভীর হতাশা আর অনুশোচনা। তার অভিব্যক্তি দ্রুত শক্ত হয়ে গেল। মনে হল যেন অদৃশ্য এক হাত তার ঘাড় চেপে ধরেছে। তার পুরো শরীর বাতাসে ভেসে উঠল। চোখ দুটো উল্টে গেল, কিন্তু তার চেহারাটা আগের মতোই অবিকৃত রইল। দরজার পাশে গেরম্যান স্প্যারোর শরীরটা কালো আগুনে ঢেকে মোমের মতো গলতে শুরু করল।
মিস্টার এ, যে দরজা দিয়ে উড়ে যাওয়ার পরিকল্পনা করছিল, সে বমি করতে শুরু করল। একের পর এক তাজা মাশরুম বের হতে লাগল। বৃষ্টি হওয়ার পর যেমন মাশরুম গজায়, তার শরীর থেকেও তেমন মাশরুম গজাতে শুরু করল। ক্লাইন মোরেত্তি দৃষ্টিশক্তি হারানোর আগে দেখল দরজার পেছনের দৃশ্যটা কাছে এগিয়ে আসছে। একটা খালি হলঘর দেখা যাচ্ছে। না, সেটা খালি ছিল না। বাতাসে ঝুলছিল আরও অনেক লাশ। তারা সব বয়সী আর সব লিঙ্গের। কেউ কেউ চমৎকার পোশাক পরা, কেউ কেউ প্রাচীন বা সাধারণ পোশাকের। এই লাশগুলো ক্যাথিড্রালের লাশের মতোই ঝুলছিল। তারা সবাই ভেসে উঠছে আর নামছে, যেন এক বিশাল মিউজিক্যাল নাটকে অভিনয় করছে। একটা শহরে প্রতিদিনের জীবনের ডিটেইল যেন নির্ভুলভাবে প্রতিফলিত হচ্ছে। ক্লাইন মোরেত্তি দেখল এই ঝুলন্ত লাশগুলোর পেছনে একটা স্বচ্ছ আর পিচ্ছিল সুর আছে। সেটা জটিল নকশায় ঢাকা, যার মধ্যে রহস্য লুকিয়ে আছে। মনে হল যে কেউ তা দেখলে পাগল হয়ে যাবে। অজস্র সুঁড় হলঘরের গভীরে ছড়িয়ে আছে, আর সেখানে একটা বিশাল প্রাচীন পাথরের চেয়ার রাখা। চেয়ারটার উপরিভাগ ম্লান সোনা আর রত্ন দিয়ে মোড়ানো। এটা ক্লাইন মোরেত্তি আতঙ্কিত হয়ে পড়ল, আর দেরি না করে চোখ বন্ধ করে পুতুলের সাথে তার সংযোগ বিচ্ছিন্ন করে দিল। তার মনে পূর্বের ডিভিনেশনের দৃশ্যটা ভেসে উঠল। বিশাল চেয়ারটায় বসেছিল অসংখ্য স্বচ্ছ ম্যাগট বা পোকা। তারা একে অপরের সাথে লেগে আছে। তারা ধীরে ধীরে নড়াচড়া করছিল আর প্রায় অদৃশ্য সুঁড়গুলো বাড়াচ্ছিল। আর পুতুলের দৃষ্টিতে যে শেষ দৃশ্যটা আটকে ছিল, তা ছিল প্রাচীন চেয়ারটার একেবারে নিচে। একটা ট্যারোট কার্ড সেখানে চুপচাপ পড়েছিল। সেটার উপরিভাগে রোসেলের ছবি। সম্রাট এক চমৎকার মাথার অলংকার আর রঙিন পোশাক পরে আছে। সে একটা লাঠি ধরে আছে, যাতে লাগেজ ঝোলানো, যেন সে কোনো লম্বা সফরে বেরিয়েছে। তার দৃষ্টিতে এক দূরদর্শী ভাব, আর পাশে একটা কুকুরছানা। কোনায় চকচকে অক্ষরে লেখা সিকোয়েন্স 0, দ্য ফুল। ট্যারো কার্ডের গায়ে লেখা শব্দগুলো পড়ার পর ক্লাইন মোরেত্তি আবারও ঠিক তেমন একটা অনুভূতি পেল, যেমনটা জারাতুলের নাম শোনার সময় হয়েছিল। সেই মুহূর্তে সে ভাগ্যের এক তীব্র টান অনুভব করল। ক্লাইন মোরেত্তি ভাবল, সবকিছুই যেন শুরু থেকেই সাজানো ছিল, ঠিক যেন সিল্ড আর্টিফ্যাক্ট 08-এর মতো। সে সন্দেহ করতে শুরু করল, টিনজেন এর সেই ভ্রাম্যমান সার্কাসের পশুপালক নারীটি, যে তার ট্যারো ডিভিনেশন করেছিল, সে আসলে সাধারণ কেউ ছিল না। তার মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তবে এরপর সে অন্য একটি দিক থেকে বিষয়টা দেখার চেষ্টা করল এবং একটা নতুন ধারণা পেল। আস্তে আস্তে তার ভয়, আতঙ্ক আর বিষণ্ণতা কমে আসল। হয়তো এটা কোনো চক্রান্ত না, বরং তার নিজের আনা কিছু পরিবর্তন। এই ট্রান্সমিগ্রেশনের রিচুয়াল বা অনুষ্ঠানের কারণেই হয়তো এমন হয়েছে। কুয়াশাচ্ছন্ন ধূসর কুয়াশার ওই রহস্যময় জায়গার সাথে তার এক সংযোগ তৈরি হয়েছিল, যার ফলে ভাগ্য স্বভাবতই প্রভাবিত হয়েছে। আরও স্পষ্টভাবে বলতে গেলে, অন্য জগৎ থেকে আসা একজন পরিদর্শক হিসেবে তার কোনো ভাগ্য এখানে আগে থেকে ছিল না। এখন সে যে পথ ধরে হাঁটছে, তা তার নিজের চরিত্র, আসল ক্লাইন মোরেত্তির অভিজ্ঞতা, ধূসর কুয়াশার প্রভাব এবং পারিপার্শ্বিক পরিস্থিতির ফল। ওই রহস্যময় ধূসর কুয়াশার সাথে সিয়ার পাথওয়ে এর স্পষ্ট এক গভীর সংযোগ রয়েছে, আর এই পাথওয়ের সিকোয়েন্স 0 হল দ্য ফুল। বাস্তবতায় যখনই কোনো ডিভিনেশন করতে যাবে, সে নিশ্চিতভাবেই দ্য ফুল কার্ডটি পাবে। একইভাবে এই ঘটনা থেকেই সে পরবর্তীতে নিজের নাম হিসেবে দ্য ফুল বেছে নিয়েছিল। ক্লাইন মোরেত্তি ধীরে ধীরে শান্ত হল। সে বিশ্বাস করল যে এটাই সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা। অকামের রেজারের সূত্র ব্যবহার করে অজানা কারণগুলোকে বাদ দিলে সে এমন একটা ব্যাখ্যাই পায়। তার মানে ঘটনাটা এমন হওয়াই সম্ভব। ক্লাইন মোরেত্তি নিজেকে বাধ্য করল ওইসব চিন্তা থেকে দূরে থাকতে, যার কোনো নিশ্চিত উত্তর তার কাছে নেই। এরপর সে মনোযোগ দিল সবেমাত্র যা ঘটে গেছে তার দিকে। ধূসর কুয়াশার ওপরে ডিভিনেশন করার সময় সে যে বিশাল চেয়ার আর স্বচ্ছ লার্ভার মতো কুণ্ডলিটা দেখেছিল, তা ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। সব ভালো করে ভেবে ক্লাইন মোরেত্তি সিদ্ধান্তে এল, সেটা খুব সম্ভবত সিয়ার পাথওয়ের কোনো এক অ্যাঞ্জেল, যে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দানবে পরিণত হয়েছে। সেটা কি স্বয়ং জারাতুল, নাকি ফোর্থ ইপকের অ্যান্টিগোনাস পরিবারের কোনো শক্তিশালী সত্তা? যদি সেটা জারাতুল হয়, তবে অ্যারোডস এবং উইল অসেপ্টিনের তথ্যের সাথে তা মিলে যায়। জারাতুল এখন সিকোয়েন্স 1-এ আছে এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে উন্মাদ হয়ে গেছে। জারাতুল এখন এক দানবে ভেঙে পড়েছে। এটা সব কিছুর সাথে মিলে যায়। জারাতুল যে শুধু ওই গোপন দরজা খোলার কথা বলে, তার কারণও এটাই। দরজা খুলে গেলে দুই পক্ষের মধ্যে এক সংযোগ তৈরি হবে, যা জারাতুলকে তার বর্তমান অবস্থা থেকে ধীরে ধীরে সেরে উঠতে সাহায্য করবে। সে যে বারবার তার ছাইয়ের কথা বলত, তা ছিল নিছক একটা ভান। কিন্তু সমস্যা এখানেই থেকে যায়।
অ্যারোডসের দেখানো দৃশ্যে জারাতুল যে পরিবেশে ছিল তা পাহাড়ের চূড়ার সেই প্রাচীন প্রাসাদের মতো না। না হলে সে তা আগেই চিনে ফেলত। কিন্তু যদি সেটা অ্যান্টিগোনাস পরিবারের সেই অ্যাঞ্জেল হয় যে এখন এক দুর্দশাগ্রস্ত অস্তিত্ব নিয়ে বেঁচে আছে, সে এমন একজন যে রাসেলের কাছ থেকে নোটবুক পাওয়ার পর হর্নেসেস পর্বতমালায় গিয়ে জারাতুলকে বিপদে ফেলেছিল। যাই হোক না কেন, সেই স্বচ্ছ লার্ভার কুণ্ডলিটা সম্ভবত নিয়ন্ত্রণ হারানো এক সিকোয়েন্স, এক সত্তা। এতে অবাক হওয়ার কিছু নেই যে ডিমোনাস অফ ডিসপেয়ার তাকে দেখার সাথে সাথেই ভেঙে পড়েছিল। সে একটু ধস্তাধস্তি করার পরেই এক ম্যারিওনেটে পরিণত হয়ে ঝুলে রইল। ভাগ্য ভালো যে তখন তার কাছে ক্লু কম ছিল, আর ডিভিনেশনে দেখা দৃশ্যগুলো খুব একটা পরিষ্কার ছিল না। না হলে পূর্ণাঙ্গ এক উন্মাদ মিথিক্যাল ক্রিচার দেখে সে ভয়াবহ আঘাত পেত। সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মিউটেশনের শিকার হতো। দাঁড়াও, সে যতই শক্তিশালী হোক, ইটার্নাল ব্লেজিং সান বা ট্রু ক্রিয়েটরের চেয়ে তো আর বেশি শক্তিশালী না। সিয়ার পাথওয়ের একজন বিয়ন্ডারের যদি ধূসর কুয়াশার ওপরের সেই রহস্যময় জায়গার বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ ক্ষমতা থেকেও থাকে, তবে সেটা তাদের সর্বোচ্চ একই স্তরে নিয়ে যাবে। এর মানে হল, যদি সে ব্যথা সহ্য করতে পারে এবং প্রয়োজনীয় শর্তগুলো পূরণ থাকে, তবে তার কাছে ওই রহস্য জানার একটা সুযোগ আছে। আর সেই মিথিক্যাল ক্রিচারের অবস্থার মধ্যে প্রাসঙ্গিক জ্ঞানগুলো মিশে আছে। কে জানে, হয়তো সে উচ্চতর সিকোয়েন্সের এক বা দুটি পোষণ ফর্মুলা পেয়েও যেতে পারে। ঠিক যেমন সে আগে ইটার্নাল ব্লেজিং সানের কাছ থেকে আনশ্যাডোড পোষণ ফর্মুলা পেয়েছিল। এই কথা ভাবতেই ক্লাইন মোরেত্তিয়ের মনের মধ্যে একটা দৃশ্য ভেসে উঠল। ধূসর কুয়াশার ওপরের দ্য ফুল যেন আবার চুপচাপ তার চুরির হাত বাড়িয়ে দিচ্ছে। আনন্দে ভাসার পাশাপাশি ক্লাইন মোরেত্তি এটাও বুঝল যে এটা খুব দুঃখের বিষয়, কারণ তার বর্তমান পর্যায়ে শক্তি আর সরঞ্জাম দিয়ে ওই প্রাচীন চেয়ার আর লার্ভার কাছে গিয়ে দ্য ফুল কার্ডটা তুলে নেয়ার কোনো উপায় নেই। কাঙ্ক্ষিত জিনিস চোখের সামনে দেখতে পাওয়া কিন্তু তা নিতে না পারা সবসময়ই কষ্টের। যাক, অন্তত সে বিজারো সর্সারার পোষণ ফর্মুলা তো পেয়েছে। ভবিষ্যতে রহস্য উন্মোচনের আর একটা সুযোগ তার থাকবে। এইবার ঝুঁকি নেওয়াটা বৃথা যায়নি। এত স্বর্ণমুদ্রা খরচ আর ম্যারিওনেট হারানোর কষ্টটা বৃথা হয়নি। জারাতুল সম্ভবত কোনো ভুয়া পোষণ ফর্মুলা দেয়নি। তার কাছে একজন সিকোয়েন্স 5 বিয়ন্ডারকে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই যে হয়তো জ্যান্ত ফিরে যাবে না। ক্লাইন মোরেত্তি দীর্ঘশ্বাস ফেলল। সে দেখল বাইরে বেশ কিছুক্ষণ ধরে অস্বাভাবিক কিছু ঘটছে না। তাই সে সিদ্ধান্ত নিল সে এখনই ওই কালো ক্যাথেড্রালের দিকে এগিয়ে যাবে এবং ভেতরের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করবে। তার কাছে যে সমস্যাগুলো সে ভাবছিল সেগুলো এখন অতটা জরুরি না। আসল জরুরি কাজ হল এই গোপন জগৎ থেকে বের হওয়া, এই কুয়াশাচ্ছন্ন শহর ছেড়ে যাওয়া। যে ভবনটিতে সে ছিল সেখান থেকে বের হওয়ার সময় ক্লাইন মোরেত্তি একটা প্রাচীন ত্রিভুজাকার টুপি আর গাঢ় লাল রঙের কোট পরে নিল। সে সাবধানে প্রাচীন ক্যাথেড্রালের প্রবেশপথের দিকে এগিয়ে গেল। আধখোলা দরজা দিয়ে সে খুব সতর্ক হয়ে ভেতরে ঢুকল। আগের মতোই লাশগুলো বাতাসে দুলছিল, আর তাদের থেকে হর্নেসেস, ফ্লেগ্রিয়া শব্দগুলোর গোঙানি শোনা যাচ্ছিল। তাদের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় ক্লাইন মোরেত্তিয়ের চোখ আবছা আলোতে মানিয়ে নিল। সে দেখল সেই নেকড়ে মানুষের মূর্তিটা এখনও কোনো ক্ষতি ছাড়াই দাঁড়িয়ে আছে। মূর্তির পেছনে অবসিডিয়ান রক আর সেই টিন আর্ন কোনো ফাটল ছাড়াই আগের মতোই আছে। ক্লাইন মোরেত্তি প্রথমে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু চারপাশ পর্যবেক্ষণ করার সময় তার দৃষ্টি জমে গেল। এক অন্ধকার কোণায় তার চেয়েও বড় একটা মাশরুম দাঁড়িয়েছিল। মাশরুমের টুপিটা ছিল একদম তাজা রক্তের মতো লাল, যার ওপর সাদা সাদা দাগ। এর শরীরটা ছোট ছোট অসংখ্য মাশরুম দিয়ে তৈরি। ওই দাগগুলো মিলে তৈরি করেছে একটা মুখ, মিস্টার এ এর মুখ। তবে মিস্টার এ এর চোখগুলো ছিল একদম ফাঁকা। সেখানে মানুষের কোনো উজ্জ্বলতা নেই। কাণ্ডটির দুই পাশ থেকে মাশরুমগুলো লম্বা হাতের মতো বেরিয়ে এসেছে, আর বাম হাতের তালুতে ছিল একটা পাতলা চামড়ার গ্লাভস। মনে হচ্ছিল মিস্টার এ আর ওই মাশরুমটা একে অপরের সাথে মিশে গেছে। এটা কেমন এক জঘন্য জিনিস। ক্লাইন মোরেত্তি অনিচ্ছায় এক পা পিছিয়ে এল। সে বুঝল এই মুহূর্তে তার সমস্ত রহস্যময় জ্ঞান এখানে কাজে আসছে না। সে নিজেকে রক্ষা করার প্রস্তুতি নিতে শুরু করল। তার স্পিরিট বডি থ্রেডস দেখতে পাওয়ার ক্ষমতা সক্রিয় থাকায় সে আবিষ্কার করল ওই ভয়ঙ্কর মাশরুমটির কোনো স্পিরিট বডি থ্রেডস নেই। মনে হল সে অনেক আগে থেকেই মৃত, আর তার নড়াচড়া কেবল স্নায়ুর স্পন্দনের ফল। হঠাৎ ক্লাইন মোরেত্তিয়ের একটা তত্ত্ব মাথায় এল। মিস্টার এ মাশরুমে আক্রান্ত হয়েছিল, সে সময় মতো পালাতে পারেনি, আর সেই স্বচ্ছ লার্ভার কুণ্ডলিটা দেখে ফেলেছিল। সে একটা পূর্ণাঙ্গ মিথিক্যাল ক্রিচার দেখেছিল, যার ফলে তার মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে মৃত হয়ে যায় আর শরীরটা পুরোপুরি ভেঙে পড়ে। এর ফলে এক ভয়ঙ্কর মিউটেশন ঘটে। এরপর সে অভিশপ্ত সেনর এর সাথে মিশে গিয়ে এক নতুন ধরনের মাশরুম দানব তৈরি হয়েছে।
এছাড়াও ক্রিপিং হাঙ্গারকেও সে গিলে ফেলেছে। এই মাশরুমটা সত্যিই খুব জঘন্য। ফ্র্যাঙ্ক লি যদি আর কখনো মাশরুমের কথা বলে তবে তাকে সে সমুদ্রে ফেলে দেবে। ক্লাইন মোরেত্তি চোখ ঘুরিয়ে নিল এবং সাবধানে অবসিডিয়ান রকের দিকে এগোতে থাকল। সে মাশরুমটাকে উপেক্ষা করে আগে পালাবার পরিকল্পনা করল। ঠিক এই মুহূর্তে সে অনুভব করল তার মস্তিষ্ক যেন ঝিমিয়ে পড়ছে। তার চারপাশের সবকিছু ঝাপসা হয়ে গেল। হঠাৎ ক্লাইন মোরেত্তি বুঝল তাকে জোর করে স্বপ্নের ভেতরে টেনে নেওয়া হচ্ছে। সে দ্রুত স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এল এবং দেখল সেই 2 মিটার লম্বা মাশরুমটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তার হাতে ছিল একটা বিশাল তলোয়ার, যা জ্বলন্ত লাভা আর নীল রঙের আগুনের সমন্বয়ে তৈরি। সে সোয়ার্ড অফ লাভা ব্যবহার করতে পারে। ক্লাইন মোরেত্তি একটুও দেরি না করে মুখ খুলে একটা শব্দ করল, ব্যাং। প্রচণ্ড গতিসম্পন্ন একটি এয়ার বুলেট ওই মাশরুমটিকে আঘাত করল, যেটি স্বপ্ন নিয়ন্ত্রণের কারণে কিছুটা ধীর হয়ে পড়েছিল। গুলিটি তার টুপির মাঝখান দিয়ে ঢুকে একটা বিশাল ক্ষত তৈরি করল। ক্ষতের নিচে মানুষের মাংস আর ছোট ছোট স্পোর দেখা যাচ্ছিল, যা দ্রুত নড়াচড়া করে তার শরীরটাকে আবার আগের মতো জোড়া লাগিয়ে ফেলল। এমনটা ভাবা যায় না। ক্লাইন মোরেত্তি তীব্র বিপদ অনুভব করল এবং দ্রুত পাশ কাটিয়ে কয়েকবার গড়িয়ে সরে গেল। মাশরুমটা হঠাৎ তার গতি বাড়িয়ে দিল। তার হাতের সোয়ার্ড অফ লাভা থেকে লাল আর নীল আগুনের ফুলকি ছিটকে বের হল। সে যে জায়গায় দাঁড়িয়েছিল ঠিক সেখানেই সে কোপ দিল, যার ফলে মেঝের টাইলস ফেটে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। এই সুযোগে ক্লাইন মোরেত্তি আঙুল চুটকি বাজাল এবং ওই মাশরুমটাকে ঘিরে থাকা ছোট ছোট মাশরুমগুলোতে আগুন ধরিয়ে দিল। এরপর সে মূর্তির পেছন দিক দিয়ে দৌড়ে গিয়ে অবসিডিয়ান রকটা নেয়ার চেষ্টা করল, কিন্তু তার চিন্তা আবারও ঝিমিয়ে পড়ল আর সে বুঝতে পারল সে ভুল দিকে যাচ্ছে। সে ক্যাথেড্রালের প্রবেশপথের দিকে দৌড়ে যাচ্ছিল। সে কি তার ইচ্ছাশক্তিকে বাঁকিয়ে দিতে পারে? ক্লাইন মোরেত্তির বুক কেঁপে উঠল যখন সে দেখল বিশাল ওই মাশরুমটার উপরিভাগ এক স্তর তুষারে ঢাকা পড়েছে। তুষারগুলো তার সেই জ্বলন্ত লাল আগুনকে নিভিয়ে দিয়েছে। শত্রু সম্পর্কে কোনো ধারণা না থাকায় এবং কোনো প্রস্তুতি না নেওয়ায় সে ভাবল একজন ম্যাজিশিয়ানের উচিত এখনকার মতো পিছু হটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তার শক্তিশালী ম্যারিওনেটিস্ট ক্ষমতা এখানে কোনো কাজে আসছে না, কারণ ওই মাশরুমটার কোনো স্পিরিট বডি থ্রেডস নেই। রক্তলাল আগুন পানির মতো ওপরের দিকে উঠে এল এবং ক্লাইন মোরেত্তির শরীরকে ঢেকে নিল। সে দ্রুত ক্যাথেড্রালের বাইরের আগুনের শিখায় আবির্ভূত হল এবং লাফিয়ে মাটির দিকে চলে এল। সে মাত্রই কিছুটা দূরত্ব তৈরি করতে গিয়েছিল, অমনি শুনতে পেল বাতাসের শোঁশো শব্দ। ওই লাল টুপির মাশরুমটা বাতাসের ঝাপটা নিয়ে ক্যাথেড্রাল থেকে বেরিয়ে এসেছে। সে উড়তেও পারে। ক্লাইন মোরেত্তি আঙুল চুটকি বাজিয়ে ফ্লেমিং জাম্প ব্যবহার করে কিছুটা ফাঁকা জায়গা তৈরি করল। ইতিমধ্যে সে অনুভব করল তার নাকে খুব চুলকাচ্ছে এবং তার হাঁচি আসছে। সে নিজেও অসুস্থ হয়ে পড়েছে। এভাবে সে কিভাবে লড়াই করবে? তার কাছে কোনো রহস্যময় জিনিস নেই, আর সে একজন ম্যারিওনেটিস্ট হিসেবে নিজের শক্তি পুরোপুরি প্রকাশ করতে পারছে না। এটা আসলেই এক জাদুকরী মাশরুম। ক্লাইন মোরেত্তি হাসবে না কাঁদবে বুঝতে পারল না। সে একটা ভবনের ভেতরে লুকিয়ে পড়ল। হঠাৎ সে অনুভব করল তার শরীর কিছুটা ঠান্ডা হয়ে আসছে, আর তার মন নিজের বর্তমান চেহারাটা প্রতিফলন করল। তার সেই প্রাচীন ত্রিভুজাকার টুপি, গাঢ় লাল কোট, সাদা প্যান্ট আর কালো বুট সব অদৃশ্য হয়ে গেছে। তার গায়ে এখন শুধু এক জোড়া ব্রিফস ছাড়া আর কিছুই নেই, যা তার শেষ সম্বল হিসেবে ইজ্জতটুকু ঢেকে রেখেছে। এ কি হল? 30 মিনিট শেষ হয়ে গেছে। সেনরকে অতীত থেকে ডেকে আনার স্পেল শেষ হয়ে গেছে। ক্লাইন মোরেত্তি তাৎক্ষণিকভাবে কারণটা বুঝে নিল। সেই মাশরুমটা, যা অ্যাডমিরাল অফ ব্লাডের কিছু অংশের সাথে মিশে গিয়েছিল, তাও সম্ভবত এখন অদৃশ্য হয়ে গেছে। এছাড়াও আরও 15 মিনিট পর ওই মাছের প্রভাবও শেষ হয়ে যাবে। ক্লাইন মোরেত্তি নিজের ঠোঁট কামড়াল। সে দ্রুত আগুনের ব্যবহার করে লাফ দিয়ে বেরিয়ে পড়ল। ঠিক যা সে আশা করেছিল, বিশাল ওই মাশরুমটার কাণ্ডে একটা অদ্ভুত বড় গর্ত তৈরি হয়েছে। তাছাড়া সে আর নিজেকে মেরামত করতে পারছিল না, যার ফলে তার গতি কমে এসেছিল। এবার দেখা যাক, চলো আমরা লুকোচুরি খেলি, ক্লাইন মোরেত্তি মনে মনে বলল এবং শহরের রাস্তা ধরে ঘুরতে শুরু করল। আগুনের শিখা আর ভবনগুলোকে ব্যবহার করে সে ওই বিশাল মাশরুমটার সাথে এক মজার ধাওয়া শুরু করল। এই সময় লাল চাঁদটা একটুও পরিষ্কার হল না। 10 মিনিটেরও বেশি সময় পার হওয়ার পর ভয়ঙ্কর সেই মাশরুমটা অবশেষে আর চলতে পারল না এবং রাস্তার উপর ধপ করে পড়ে গেল। ক্লাইন মোরেত্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং খুব সাবধানে এগিয়ে গেল। সে দেখল মাশরুমটার রক্তমাংস সব এক জায়গায় জড়ো হয়ে আলোর বিন্দুতে পরিণত হচ্ছে। শীঘ্রই সেখানে পড়ে রইল শুধু একটা পাতলা চামড়ার গ্লাভস। এটা কি সেই সিকোয়েন্স এক অ্যাঞ্জেলের মিউটেশনের কারণে ক্রিপিং হাঙ্গার আর মিস্টারে মিশে গিয়েছিল? এটা কি ক্রিপিং হাঙ্গারের একটা আপগ্রেড ভার্সন? ক্লাইন মোরেত্তি কোমরের কাছে ঝুঁকে
সাবধানে সেই মানুষের চামড়ার গ্লাভসটা তুলে নিল। মানুষের চামড়ার তৈরি পাতলা গ্লাভসটা আগের মতোই দেখাচ্ছিল, কিন্তু ক্লাইন মোরেত্তি কোনো ঝুঁকি নিল না। সে ডিভিনিশন করে একটা হালকা পরীক্ষা চালাল। 5টা আঙুল বাদে হাতের তালু আর উল্টো পিঠের প্রতিটা জায়গায় আরও একটা করে আত্মা রাখা সম্ভব। বর্তমানে 7টা জায়গায় পূর্ণ। মনে হলো কিছু বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক একে অপরের সাথে মিশে যাচ্ছে। এটার ভেতর ফ্লেশ অ্যান্ড ব্লাড ম্যাজিকের শক্তিও যেন আছে। আত্মা বদলে ফেলার গতি অনেক বেড়ে গেল। প্রতিদিন একজনকে খেতে হয়, না হলে এটা তার মালিককেই খেয়ে ফেলবে। হ্যাঁ, ক্রিপিং হাঙ্গার, তুই আবার নিজের গুরুত্ব বাড়াচ্ছিস। গ্রে ফগের ওপরে গিয়ে তোকে নিয়ে ভাবা দরকার। বাকিগুলোর জন্য আপাতত কোনো রেভেলেশনস পেলাম না। এখান থেকে বের হওয়ার পর গ্রে ফগের ওপরে গিয়ে আরও নিখুঁত ডিফিনিশন করব। হ্যাঁ, এর আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তাও জানি না, তবে এটুকু জানি আপাতত আমার কোনো ক্ষতি করবে না। তাছাড়া যে মিস্টার এক্সকে গ্রেজড করা হয়েছিল সেও কোনো সমস্যায় পড়ল না। ট্রাভেলার্স ট্রাভেলিং আর ডোর ওপেনিং দুটোই কাজ করছে। আপগ্রেড করা ক্রিপিং হাঙ্গারটা পরে ক্লাইন মোরেত্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সে ক্যাথেড্রালটার দিকে ছুটল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে চাইল। দানবাকৃতির মাশরুমের সাথে দৌড়াদৌড়ির সময় সে নিজেকে ট্রেঞ্চ কোট আর টপ হ্যাট পরা অবস্থায় দেখানোর জন্য একটা ইলিউশন তৈরি করে রেখেছিল। আর সেনর যে বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক রেখে গিয়েছিল, ক্লাইন মোরেত্তির সন্দেহ হল ওটা ডিমোনেস অফ ডেসপেয়ার পানাটিয়ার হাতে আছে। আর এই ডেমিগড ওই প্রাচীন প্রাসাদের ভেতর ঝুলেছিল, যেখানে ম্যাগটসের দল তাকে পাহারা দিচ্ছিল। ধুর, শরীর ধীরে ধীরে খাওয়া হলেও বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকগুলো এতদিন পর নিশ্চয়ই রূপ নিয়েছে। এমনকি ডিমোনেস অফ ডেসপেয়ার যদি ওটার কথা ভুলে কোথাও ফেলে দিয়ে থাকে, এই জায়গায় যেখানে স্পিরিট ওয়ার্ল্ডের সাথে কোনো সংযোগ নেই আর ডিফিনিশন করাও কঠিন, আমি দ্রুত ওটা খুঁজে পাব না। এমন পরিবেশে কে জানে এরপর কি বিপদ অপেক্ষা করছে। কে জানে ওই অবসিডিয়ান রকটা নিজে থেকেই টেলিপোর্ট হয়ে হারিয়ে যাবে কি না। তাই আমাকে প্রতিটা সেকেন্ড কাজে লাগিয়ে দ্রুত পালাতে হবে। ক্লাইন মোরেত্তি পরিষ্কার মাথা নিয়ে ক্যাথেড্রালে ফিরে এলো। যদিও সে মিস শ্যারনকে কথা দিয়েছিল যে সেনারের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকটা ম্যারিকের কাছে বিক্রি করবে, কিন্তু ইনগ্রিডিয়েন্টটা শুরুতে থেকেই কারাপ্টেড ছিল, তাই ওটা দিয়ে পোষণ বানানো কঠিন। তাছাড়া আমার নিজের জীবনের নিরাপত্তাই বেশি জরুরি। তবে এটা যে সমাধান করা যাবে না তা নয়। আমি অন্য কোনো রেত স্বীকার করতে পারি, অথবা উইল অসেপ্টিনের সাহায্য নিয়ে ম্যারিকের হাতের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিকটা ভেঙে পরিষ্কার করা যেতে পারে। এটা ওই বিশেষ শিশুর জন্মের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্লাইন মোরেত্তি মনে মনে এসব ভাবল আর দোলাচল করা মৃতদেহগুলোর পাশ দিয়ে পাথরের মূর্তির কাছে চলে এলো। রাস্তায় সে আয়রনের সিগার কেসটা খুঁজে পেল, যেটা সে ম্যারিওনেটটা রাখার জন্য ব্যবহার করেছিল। মাশরুমটা ওটাকে খেয়ে ফেলেনি। অ্যাজিক্স কপার ওয়েসেল আর লো অ্যান্ড গোল্ড কয়েনটা অক্ষত ছিল। জিনিসগুলো গুছিয়ে নিয়ে ক্লাইন মোরেত্তি নিজেকে ক্যাথেড্রালের ছাদে ভেসে যাওয়া থেকে বাঁচাতে স্পিরিট বডি থ্রেডস নিয়ন্ত্রণ করল আর নিচু হয়ে অবসিডিয়ান রকটা তুলে নিল। গুরুত্বপূর্ণ জিনিসটা অক্ষত আছে নিশ্চিত হয়ে সে অনেক শান্ত বোধ করল। এরপর সে মিস্টার জারাটুলের টিন আর্নটা পরীক্ষা করল। ঢাকনা খুলে সাবধানে তাকাতেই ক্লাইন মোরেত্তির চোখের মণি সংকুচিত হয়ে গেল আর দৃষ্টি স্থির হয়ে গেল। ভেতরের সব ছাই উধাও, ভেতরে কিছুই বাকি নেই। মিস্টার জারাটুল কি তার লক্ষ্য পূরণ করল? আমি কি বলবো, যেমনটা ভেবেছিলাম ক্লাইন মোরেত্তি সন্দেহ নিয়ে টিন আর্নটা ছুঁড়ে ফেলে দিল। সে সোজা হয়ে দাঁড়াল আর অবসিডিয়ান রকটা পিছনের দেয়ালে ঢুকিয়ে দিল। দেয়ালটা আবার আলো ছড়াল আর স্বচ্ছ হয়ে গেল, যার ফলে বাইরে প্রাচীন পাথরের স্ল্যাব, ছিদ্রযুক্ত দেয়াল আর ভেসে থাকা মেঘ দেখা যাচ্ছিল। ভয়ঙ্কর ম্যাগটসগুলোর কথা ভেবে ক্লাইন মোরেত্তি আর দেরি করল না। অ্যান্টিগোনাস ফ্যামিলিজ নোটবুকে দেওয়া সিম্বলটা আঁকার আগে সে তার ডান হাত তুলল আর আঙুল তুড়াল। ক্যাথেড্রালের বাইরে সে একটা গাছে আগুন ধরিয়ে দিল, যাতে কোনো বিপদ দেখলে ফ্লেমিং জাম্প ব্যবহার করে পালাতে পারে। সব প্রস্তুতি শেষ করে ক্লাইন মোরেত্তি আঙুল দিয়ে দ্রুত কনসিলমেন্টের অনেকগুলো সিম্বল দিয়ে তৈরি একটা লম্বালম্বি চোখ আঁকল। আগেরটার তুলনায় একটা ক্রেসেন্ট আর ডটেড লাইন জায়গা অদলবদল করেছে। শেষ টানটা দেওয়ার সাথে সাথে খাঁটি আলোর রশ্মিগুলো চোখের প্যাটার্ন অনুসরণ করে উজ্জ্বল আলো ছড়িয়ে দিল। পুরো ক্যাথেড্রাল কেঁপে উঠল আর অদ্ভুতভাবে ঝাপসা হয়ে গেল। ক্লাইন মোরেত্তির মনে হল সে যেন এক মুহূর্তেই উপরে পৌঁছে গেছে যেখানে মৃতদেহগুলো ঝুলেছিল। তার সামনে ছিল একজোড়া মায়ার দরজা। দরজার ওপারে ছিল সেই চেনা প্রাচীন প্রাসাদ, যেখানে পানাটিয়া আর বাকি মৃতদেহগুলো মৃদু দুলছিল। অদ্ভুত আর রহস্যময় প্যাটার্নের ট্রান্সলুসেন্ট তাঁবুগুলো দরজার ওপর আছড়ে পড়ছিল, কিন্তু ওটা খুলতে পারছিল না। ওটা শুধু তার কিছুটা শক্তি ব্যবহার করে ক্লাইন মোরেত্তির স্পিরিট বডি থ্রেডস আঁকড়ে ধরতে পারছিল। ক্লাইন মোরেত্তি দেরি না করে আঙুল তুড়াল।
নিজের স্পিরিট বডি থ্রেডস টানতে টানতে সে ক্যাথেড্রালের বাইরের আগুনের কাছে ঝাঁপ দিল। এর ঠিক পরেই সে বারবার আঙুল তুড়াতে লাগল আর এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্ল্যাশ করে ফগি টাউনের সবচেয়ে দূরের প্রান্তে পালিয়ে গেল। ক্যাথেড্রালটার কালো কুয়াশাচ্ছন্ন অনুভূতি শেষ হওয়ার পর ক্লাইন মোরেত্তি থামল আর ভ্রু কুঁচকাল। ওটা সেই পাগল অ্যাঞ্জেলের প্রাসাদেও নিয়ে যায়। অ্যান্টিগোনাস ফ্যামিলিজ নোটবুকের দেওয়া সিম্বলটা মিস্টার জারাটুলেটটার মতোই একটা ফাঁদ। তবে এই সিম্বলটা কেবল পালানোর দরজাটা খুলতে পারে, কিন্তু ওটা খোলা রাখতে পারে না। না হলে আমি বোধহয় আর পালাতে পারতাম না। ওটা কি ঢোকার জন্য সিম্বল, আর মিস্টার জারাটুলেটটা ছিল বের হওয়ার জন্য? কি করব, আমি কিভাবে বের হব? ক্লাইন মোরেত্তি অবচেতনভাবে ফগি টাউনের এই নিঝুম কুয়াশাচ্ছন্ন শহরটার দিকে তাকাল আর নিজেকে শান্ত করার চেষ্টা করল। সে কিভাবে পালানো যায় তা নিয়ে ভাবতে শুরু করল। হয়তো ওটাই একমাত্র দেয়াল নয় যেখান থেকে বের হওয়া যায়, কিন্তু সম্ভাবনা কম। এত বছর ধরে ফগি টাউনে অনেক ব্যাচ মানুষ এসেছে। ক্যাথেড্রালের বাইরে কোনো সূত্র থাকলে তারা এতদিনে পেয়ে যেত। অন্য কোনো সিম্বল চেষ্টা করব। কি চেষ্টা করা যায়? ক্লাইন মোরেত্তি গভীর চিন্তায় ডুবে গেল আর ভাবল কোনো অনুপ্রেরণা পায় কিনা। এই জায়গাটা নেশন অব দি এভারনাইট আর অ্যান্টিগোনাস ফ্যামিলির সাথে জড়িত। প্রাচীন প্রাসাদের বিশাল সিংহাসনে থাকা দানবটা যেই হোক সিয়ার পাথওয়ের একজন পাগল অ্যাঞ্জেল। মিস্টার জারাটুল যে এই ঘটনার সাথে জড়িত, সেও সিয়ার পাথওয়ের একজন অ্যাঞ্জেল। অ্যান্টিগোনাস ফ্যামিলিজ নোটবুক যে সিম্বলটা দিয়েছে সেটাও সরাসরি এই পাথওয়ের সাথে যুক্ত। তাই সঠিক দরজা খোলার সিম্বলটা কি সিয়ার পাথওয়ের সাথে সম্পর্কিত? সিয়ার পাথওয়ের সিকোয়েন্স শূন্যকে সম্ভবত দ্য ফুল বলা হয়। এটা প্রাথমিক পর্যায়ে নিশ্চিত করা যায়, নাহলে কার্ড অফ ব্লাসফেমিয়ার মালিক হর্নেসেস মাউন্টেন রেঞ্জের চূড়ায় ঝুলে থাকত না। এই শব্দটা নিয়ে ভাবতে ভাবতে ক্লাইন মোরেত্তির হঠাৎ নিজের কথা মনে পড়ে গেল। তার হাইব্যাক চেয়ারের পেছনে থাকা রহস্যময় সিম্বলটার কথা মনে হল, যা গ্রে ফগের ওপরে নিজেকে উপস্থাপন করে। হয়তো আমি একবার চেষ্টা করে দেখতে পারি। ক্লাইন মোরেত্তি কয়েক সেকেন্ড ভেবে সাহসী একটা সিদ্ধান্ত নিল। শেষ পর্যন্ত তার কাছে আর কোনো উপায় নেই। সে সেই উঁচু ক্যাথেড্রালে ফিরে এল। ঝুলে থাকা মৃতদেহগুলোর দৃষ্টির নিচে সে মূর্তির পেছনের দেয়ালে হাঁটা দিল আর অবসিডিয়ান রকটা তুলে নিল, যেটা আবার পড়ে গিয়েছিল। অবসিডিয়ান রকটা ঢোকানোর পর দরজাটা দ্রুত স্বচ্ছ হয়ে গেল। ক্লাইন মোরেত্তি অন্য একটা গাছে আগুন জ্বালানোর জন্য আঙুল তুড়াল আর লম্বা একটা শ্বাস নিল। সে দ্য ফুলের সিম্বলটা আঁকল, যা পিউপিললেস আই আর আংশিক কন্ট্রটেড লাইন্স দিয়ে তৈরি ছিল। শীঘ্রই সে সিম্বলটা আঁকা শেষ করল আর তার খুব অস্থির লাগতে শুরু করল। কিন্তু এইবার স্বচ্ছ দরজাটার কিছুই হল না। কাজ করল না। ক্লাইন মোরেত্তির মুখটা তেতো হয়ে গেল। সে ভাবল সে এখানেই আটকা পড়ে যাবে। পরে আসা বিয়ন্ডার্সদের সাথে খুনে লড়াই করবে, যতক্ষণ না সে ক্ষুধায় মারা যায় বা কেউ তাকে খেয়ে ফেলে। সে হতাশা ঝেড়ে ফেলার জন্য মাথা নাড়াল। সে অন্য সূত্র খুঁজতে আইডিয়া বের করার জন্য দৌড়াতে শুরু করল। এই জায়গাটা নেশন অব দি এভারনাইট আর অ্যান্টিগোনাস ফ্যামিলির সাথে জড়িত, আর তারা এভারনাইট গডেসের চার্চের হাতে ধ্বংস হয়েছিল। যে আমাকে এখানে পাঠিয়েছে সে সেই ইরেজার অ্যাঞ্জেল, যাকে মাদার অফ দ্য স্কাই বলে সন্দেহ করা হয়। সে সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রাল এর বেসমেন্টে সক্রিয় ছিল। যে কারণে যুদ্ধের ধ্বংসাবশেষে রাতে না ঘুমালে মানুষ হারিয়ে যায়, তা এভারনাইট ডোমেনের কোনো দেবতার অবশিষ্টাংশ শক্তি আর প্রভাবে হয় বলে শোনা যায়। তাই এটা স্পষ্টতই এভারনাইটের কর্তৃত্ব বা এমনকি এভারনাইট গডেসের সাথে জড়িত, মানে গডেসের এলাকার সাথে জড়িত। ক্লাইন মোরেত্তি যত ভাবল, তার আত্মবিশ্বাস তত কমে গেল। সে তো কোনো নিরপেক্ষ জায়গা থেকে সমস্যাটা বিশ্লেষণ করছিল, কিন্তু সে না জেনেই এভারনাইট গডেসকে সম্বোধন করার পদ্ধতি বদলে ফেলেছে, আর এটা তাকে নতুন একটা আইডিয়ার দিকে নিয়ে গেল। হয়তো আমি ডার্ক সেক্রেড এমব্লেমের সাথে মানানসই লেবেলটা বা মিস্টিসিজমে গডেসকে উপস্থাপনকারী সিম্বলটা চেষ্টা করতে পারি। কোনো উপায় না দেখে ক্লাইন মোরেত্তি দীর্ঘশ্বাস ফেলল আর আবার ডান হাত তুলল, ডার্ক সেক্রেড এমব্লেমের একটা সহজ ছবি আঁকল। হঠাৎ স্বচ্ছ দরজার পেছনের পানির মতো দৃশ্যটা কেঁপে উঠল আর একটা পরিবর্তন দেখা দিল। যদিও সে তখনও প্রাচীন প্রাসাদ আর ছিদ্রযুক্ত দেয়াল দেখতে পাচ্ছিল, সেগুলো অনেক দূরে সরে গেছে আর খুব আবছা দেখা যাচ্ছিল। দরজার ওপারে ছিল ধারালো পাথরে ভরা একটা গভীর খাদ। ওটা মেঘের মাঝে আকাশ, যেখানে তারা আর ক্রিমসন মুন সূর্যের আলোয় ঢাকা পড়েনি। ওটা পাহাড়ের চূড়ার কোনো একটা অংশের মতো ছিল। এটা সত্যিই কাজ করেছে। ক্লাইন মোরেত্তি অবাক হয়ে এই দৃশ্যটা দেখল আর অবচেতনভাবে তার হাতের তালু বাড়িয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলল। বাইরে একটা ঠান্ডা হাওয়া বইছিল, যা শোঁ শোঁ শব্দ করছিল। ক্লাইন মোরেত্তি এক পা বাইরে ফেলার সময় একটু থামল আর ভাবল। তারপর সে একটা গোল্ড কয়েন ছুঁড়ে একটা ডিভিনিশন করল। সে একটা রিভিলেশন পেল যে বাইরে কোনো বিপদ নেই।
এরপর সে নকল করে তার বুকের ওপর একটা ক্রিমজন মুন আঁকল। সব করার পর ক্লাইন মোরেত্তি তার ডান পা বাড়িয়ে মায়ার দরজা দিয়ে বেরিয়ে এল। তার দৃষ্টি অন্ধকার হয়ে গেল, আর সে অসীম রাত আর ঝকঝকে তারা দেখতে পেল। এরপর সে নিজেকে একটা পাহাড়ের চূড়ায় আবিষ্কার করল। গলে না যাওয়া বরফ, ধারালো পাথর আর ভোরের সূর্যের আলো ছাড়া সেখানে আর কিছুই ছিল না। আমি বেরিয়ে এসেছি, আমি কি নিরাপদ? ক্লাইন মোরেত্তি চারপাশ না দেখেই সরাসরি ক্রিপিং হাঙ্গার ব্যবহার করে ট্রান্সপারেন্ট হয়ে গেল আর ট্রাভেলিং ব্যবহার করার চেষ্টা করল। যদি এটা সফল হয়, তার মানে সে ফগি টাউন থেকে পালিয়ে সত্যিকারের পৃথিবীতে ফিরে এসেছে। সে তখন যে কোনো বিপদ এড়াতে ওই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবে। যদি ব্যর্থ হয়, তবে সে দ্রুত পরিস্থিতি বুঝে নেবে আর কোনো আকস্মিক আক্রমণের জন্য সতর্ক থাকবে। কিছুক্ষণ পর ক্লাইন মোরেত্তির শরীর ঝাপসা হয়ে এল আর সে জায়গা থেকে গায়েব হয়ে গেল। তার সামনের রঙগুলো গাঢ় হয়ে গেল আর অসংখ্য অবর্ণনীয় ছায়া দেখা দিল। সে সফলভাবে স্পিরিট ওয়ার্ল্ডে প্রবেশ করেছে। এটা সত্যিই স্পিরিট ওয়ার্ল্ড, ক্লাইন মোরেত্তি মনে মনে খুশি হয়ে বলল। কোনো নিশ্চিত হওয়ার দরকার নেই, কারণ তার নিজের স্পিরিচুয়ালিটি এবং স্পিরিচুয়াল পারসেপশন তাকে বলেই দিল যে এটা সত্যিকারের স্পিরিট ওয়ার্ল্ড। আর এর মানে হল সে আসল জগতে ফিরে এসেছে, যেখানে নানা ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। আমি প্রায় আনন্দের কান্না কেঁদে ফেলেছিলাম। ক্লাইন মোরেত্তি নিজের মনের ভেতর একটু রসিকতা করল যখন সে ভাবল তার পরের গন্তব্য কী হওয়া উচিত। নক্ষত্র, চাঁদ আর সূর্যের অবস্থান দেখে মনে হচ্ছে এখনও সকাল। যদি আসল জগৎ আর ফগি টাউনের মধ্যে সময়ের কোনো তফাৎ না থাকে, তবে এটা বড়জোর সকাল 7:30 বা তার চেয়েও আগের সময়। এই সময়ের মধ্যে চাকররা নিশ্চয়ই তাদের সঙ্গীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে যাবে, আর তারা অবশ্যই পুরোহিত এবং বিশ্বপদের খবর দেবে। এমনকি যদি তারা সঠিক প্রশিক্ষণ পেয়ে থাকে এবং নিয়ম অনুযায়ী তাদের ঊর্ধ্বতনদের রিপোর্টও করে, তবুও তাদের প্রথমে নিশ্চিত হতে হবে যে কেউ লুকিয়ে নেই বা কারো পেট খারাপ হয়নি। এই ব্যাপারটি নিশ্চিত করে পদক্ষেপ নিতে তাদের অন্তত 10 মিনিটের বেশি সময় লাগবে। আর ঊর্ধ্বতনদের কাছে রিপোর্ট করার পর পুরোহিত এবং বিশ্বপরা মুহূর্তের মধ্যে এই ঘটনার গুরুত্ব বুঝতে পারবে না। তারা শুধু ভাববে চাকরটি পালিয়ে গেছে, আর তারা দ্রুত এই ব্যাপারটিকে কিপার্সের সাথে মেলাতে পারবে না। তারা যদি ডিভিনেশন বা তদন্ত করে সত্যিটা বের করতে চায়, তবে আরও 20 থেকে 30 মিনিট পার হয়ে যাবে। তার মানে হল অনুপ্রবেশকারীকে ধরতে তারা সম্ভবত আশেপাশের এলাকায় এখনও তল্লাশি শুরু করেনি। ডোয়াইন দান্তেসের পরিচয় এখনও ফাঁস হয়নি। যদি জারাতুল এর দেওয়া বিজারো সর্সারের পোষণ ফর্মুলা সত্যি হয়, তবে ডোয়াইন দান্তেসের পরিচয়ের এখনও অনেক ব্যবহার আছে। যদি আমি এই পরিচয়টা টিকিয়ে রাখতে পারি, তবে আমার এটা ছেড়ে না দেওয়ার জন্য আরও চেষ্টা করা উচিত। তাছাড়া আমি এখন যা পরে আছি তার মধ্যে আসল শুধু আমার গ্লাভস আর অন্তর্বাস। আমি যদি অন্য কোথাও যাই, তবে আমাকে দেখতে বিকৃত লাগবে। ক্লাইন মোরেত্তি ইতিমধ্যে তার পছন্দের দিকে ঝুঁকে পড়ল। সে তার পকেট থেকে লোহার সিগার কেসটি বের করল, যা আসলে একটা রাবারের ব্যান্ডের নিচে আটকানো ছিল। সে সেটা খুলল এবং ভেতরে থাকা গোল্ড কয়েন বের করল। 160 বোকল্যান্ড স্ট্রিটে ফিরে যাওয়াটা বিপজ্জনক। ক্লাইন মোরেত্তি 7 বার বিড়বিড় করল, আর একটা ঝটকায় সে দেখল কয়েনটা স্পিরিট ওয়ার্ল্ডে ঘুরতে ঘুরতে তার হাতের তালুতে এসে পড়ল। এবার এটা টেইলস আসল, যা একটা নেতিবাচক উত্তর নির্দেশ করল। ক্লাইন মোরেত্তি মাথা নাড়ল আর সাথে সাথে ব্যাকল্যান্ডের দিকে যাত্রা করল। 3 বার বিরতির পর অবশেষে 160 বোকল্যান্ড স্ট্রিটের রুমে তার অবয়ব ফুটে উঠল। জানালার পর্দা শক্ত করে টানা ছিল আর রুমটা অন্ধকার ছিল। ঘুমানোর জন্য খুব উপযুক্ত। আর বিছানায় ডোয়াইন দান্তেস চিত হয়ে শুয়েছিল। তার হাত দুটো ঘাড়ের কাছে কম্বলের শেষ প্রান্ত ধরে রেখেছিল। দেখতে মনে হচ্ছে তদন্ত আমার কাছে এখনও পৌঁছায়নি। এই দৃশ্যটা অদ্ভুত। ক্লাইন মোরেত্তি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আর দেখল ডোয়াইন দান্তেস মিলিয়ে গিয়ে একটা হাতের তালুর সমান আয়নায় পরিণত হল। আয়নার উপরিভাগে পানির ঢেউ দেখা দিল, রূপালী আলো ফুটে উঠল এবং তা লোনেস টেক্সটে রূপ নিল। পরম মহান মাস্টার, আপনি কি কোনো কিছুর সম্মুখীন হয়েছিলেন? আপনার অনুগত এবং নম্র দাস অ্যারোডেস আপনাকে আগে অনুভব করতে পারেনি। তেমন গুরুত্বপূর্ণ কিছু না, ক্লাইন মোরেত্তি উদাসীনভাবে উত্তর দিল। এই ঘটনায় সে নিশ্চিত হল যে অ্যারোডেস ফগি টাউনে ঘটে যাওয়া গোপন ব্যাপারগুলো জানতে পারেনি। সর্বোপরি এই লোকটি সেই পরিবেশটি দেখাতে সক্ষম ছিল যেখানে জারাতুল তাণ্ডব চালাচ্ছিল। এটা কি সত্যিই কোনো দেবতার ক্ষমতার সাথে যুক্ত? ক্লাইন মোরেত্তির মাথায় প্রশ্ন ঘুরল আর সে জিজ্ঞেস করল, কেউ কি আমাকে খুঁজেছিল? না, কেউ আপনাকে বিরক্ত করতে আসেনি। আয়নার উপরিভাগের রূপালী রং বদলে নতুন শব্দ তৈরি করল। ক্লাইন মোরেত্তি সত্যিই স্বস্তি পেল আর অ্যারোডেসকে বলল, তুমি যেতে পারো। দরকার হলে আমি আবার তোমাকে ডাকব। ঠিক আছে মাস্টার।
বিদায় মাস্টার। আগের মতোই অ্যারোডেস আয়নায় একটা হাত নাড়ার ছবি দেখাল। জলীয় আলো মিলিয়ে যাওয়ার পর আয়নাটা আগের অবস্থায় ফিরে এল। ক্লাইন মোরেত্তি বিছানার পাশে গিয়ে নিচের থেকে পায়জামা বের করে পরে নিল। তারপর সে মোমবাতি আর অন্যান্য জিনিস বের করে বাথরুমের দিকে গেল। সে একটা স্যাক্রিফিশিয়াল রিচুয়াল সেট করল, যাতে ক্রিপিং হাঙ্গার, আজিক্স কপার হুইসেল, লোহার সিগার কেস আর নানা ধরনের মিস্টিসিজম উপাদানগুলো গ্রে ফগের উপরে পাঠিয়ে দিতে পারে, যাতে কোনো তদন্তের মুখোমুখি হতে না হয়। সবকিছু করার পর ক্লাইন মোরেত্তি দেরি করল না এবং দ্য ফুলের আসনে বসল। সে তার সামনে বিজারো সর্সারার পোষণ ফর্মুলাটি নিয়ে এল। প্রধান উপাদান বিজারো বেন এর প্রধান চোখ, একজন স্পিরিট ওয়ার্ল্ড প্ল্যান্ডারার এর সত্যিকারের আত্মা। আনুষঙ্গিক উপাদান 200 মিলি বিজারো বেইনের রক্ত, 30 গ্রাম স্পিরিট ওয়ার্ল্ড প্ল্যান্ডারার, 10 গ্রাম রেড হেয়ার বার্চ বার্ক, 1 টুকরো গোল্ডেন গ্রেপ ভাইন, আঙুলের নখের সমান সেলফ মেড রাবার মাস্ক। অ্যাডভান্সমেন্ট রিচুয়াল নিজের শক্তি আর কৌশলের ওপর নির্ভর করে অনেক দর্শকের সামনে এক বিশাল পারফরম্যান্স সাজিয়ে ডেমিগড পর্যায়ের কোনো বিয়ন্ডার প্রাণীকে হত্যা করা। তারপর পারফরম্যান্সের শেষে পোষণ পান করা। ক্লাইন মোরেত্তি এই রিচুয়ালটি আসলে কি বোঝায় তা নিয়ে ভাবল না। পোষণ ফর্মুলার নিচে সে একটি সংশ্লিষ্ট বিবৃতি লিখল। এরপর সে জঞ্জালের স্তূপ থেকে একটা স্পিরিট পেন্ডুলাম ডাকল। তার বাম হাতে সেটা ধরে সে ডেফিনিশন শুরু করল। কিছুক্ষণ পরেই ক্লাইন মোরেত্তি চোখ খুলল আর দেখল ঝুলন্ত টোপাজ পাথরটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তার মানে তার কাছে থাকা বিজারো সর্সারার পোষণ ফর্মুলাটি খাঁটি। ফুস! ক্লাইন মোরেত্তি একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর এই সুযোগে ক্রিপিং হাঙ্গারের কি পরিবর্তন হয়েছে এবং কি নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া আছে তা জানার চেষ্টা করল। স্বপ্ন ডেফিনিশন আর সরাসরি কয়েকটা চেষ্টার পর 2 মিনিটেরও কম সময়ে সে সঠিক পরিস্থিতি বুঝে ফেলল। ক্রিপিং হাঙ্গার এখন 7টি আত্মা গ্রেজিং করতে পারে। প্রতিবার গ্রেজিং প্রক্রিয়ার সময় এটি 2 বা 3টি বিয়ন্ডার ক্ষমতা পেতে পারে। তার মধ্যে একটি বেছে নিতে পারে এর পরিধানকারী। বর্তমানে ক্রিপিং হাঙ্গারের ভেতরে 8টি আত্মা আছে। অ্যাটেন্ডেন্ট অফ মিস্ট্রিজ এর মিউটেশনের কারণে অন্যগুলো পুরোপুরি বিলীন হয়ে গেছে। আর অতিরিক্ত আত্মার কারণে এটি এক ধরনের কনজেশন তৈরি করেছে, যার ফলে কিছু ক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না। স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে একটি আত্মাকে মুক্ত করতে হবে। বর্তমানে 8টি আত্মার প্রথমটি হল ব্যারন অব করাপশন অর্থাৎ ওয়ার্মটাং মিথর। সে মিস্টার এর গ্রেজিং করা একই পাথের বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলোর সাথে মিশে গেছে। ডিস্টর্শন আর ব্রাইব উইকেন্ড ছাড়াও এর আরেকটা এরিয়া অফ ইফেক্ট বিয়ন্ডার ক্ষমতা আছে, যার নাম করোশন। এটা 10 মিটারের মধ্যে থাকা মানুষের হৃদয়কে অন্ধকার আর লোভী করে তুলতে পারে, তাদের অযৌক্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। দ্বিতীয়টি হল ডিজায়ার অ্যাপোস্টল কারচেইজ। সে মিস্টার এর ডেভিলের সাথে মিশেছে আর ডেঞ্জার প্রিমনিশনকে সরিয়ে সালফার ফায়ারবল এনেছে, যার জন্য কার্যকর হওয়ার আগে অ্যাডভান্সড অ্যাক্টিভেশনের প্রয়োজন হয়। আর ল্যাঙ্গুয়েজ অব ফাউলনেস স্লো এবং সোর্ড অবলাভা উন্নত হয়েছে। তৃতীয়টি হল ট্রাভেলার মিস্টার এক্স লুইস ওয়েন। সে মিস্টার এর স্ক্রাইবের সাথে মিশেছে। ট্রাভেলিং আর ডোর ওপেনিং বজায় রেখে এটি রেকর্ড করার বিয়ন্ডার ক্ষমতা পেয়েছে। তবে একটা পরিবর্তন আছে। এটি সাধারণ বিয়ন্ডার ক্ষমতা রেকর্ড করতে পারে না, আর এটি শুধু ডেমিগড পর্যায়ের লক্ষ্যের বিরুদ্ধেই ব্যবহার করা যেতে পারে। সফল হওয়ার সুযোগ বেড়েছে। যদিও এটি এখনও খুব ঝামেলার, তবুও যদি আমি খুব বেশি দুর্ভাগা না হই তবে 8 বারের মতো প্রয়োজন হবে। তাছাড়া এটি ডেমিগড পর্যায়ের 2টির বেশি বিয়ন্ডার ক্ষমতা রেকর্ড করতে পারে না, আর সিকোয়েন্স 3-এর বেশি হতে পারে না। চতুর্থটি হল জম্বি মাভেটি। এখানে কোনো পরিবর্তন হয়নি। এটা এখনও সেই আসল জম্বি স্ট্রেংথ, আইস কন্ট্রোল এবং জম্বি ম্যানিপুলেশন। পঞ্চমটি হল একজন অজ্ঞাত ডেমোনেস অব অ্যাফ্লিকশন। এটি পরিধানকারীকে বেশ শক্তিশালী সম্মোহন দিতে পারে। তাছাড়া চেহারা কিছুটা পরিবর্তন করা যাবে। এছাড়াও সে 50 মিটার জুড়ে একটা রোগ ছড়াতে পারে। সেই সীমার মধ্যে থাকা প্রাণীরা ধীরে ধীরে আক্রান্ত হবে আর এর প্রভাব ধীরে ধীরে গুরুতর হয়ে উঠবে। শুরুতে এটা হতে পারে ত্বকের সংবেদনশীলতা, ঠান্ডা লাগা বা জ্বর, কিন্তু 20 থেকে 30 সেকেন্ড পরে এটা নিউমোনিয়ার মতো মারাত্মক অসুস্থতায় পরিণত হতে পারে। 2 বা 3 মিনিট পর কেউ হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট বা ব্রেইন অ্যানিউরিজমে মারা যেতে পারে। ষষ্ঠটি হল একজন অজ্ঞাত উইন্ড ব্লেস্ট। এখানে 3টি বিয়ন্ডার ক্ষমতা আছে: শর্ট ডিস্টেন্স ফ্লাইট, ডাইভ এবং ওয়াটার কন্ট্রোল। সপ্তমটি হল একজন অজ্ঞাত সোল অ্যাসিউরার, যার 2টি বিয়ন্ডার ক্ষমতা আছে: জোর করে কাউকে স্বপ্নের জগতে টেনে নেওয়া এবং স্পিরিট বডিকে ঘুম পাড়িয়ে দেওয়া। অষ্টমটি হল একজন অজ্ঞাত ডক্টর, যার 3টি বিয়ন্ডার ক্ষমতা আছে: সময় শনাক্ত করা, মারাত্মক রোগের চিকিৎসা
এবং আত্মা সেলাই করা। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। ক্লাইন মোরেত্তি মনে মনে খুশি হওয়ার পাশাপাশি নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত হয়ে পড়ল। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। এখন ক্রিপিং হাঙ্গারকে প্রতিদিন একজন জীবন্ত মানুষকে খেতে হবে, নাহলে এটি পরিধানকারীকে খেয়ে ফেলবে। একই সাথে এটি পরিধানকারীর মনের ভেতর মাঝে মাঝে এভারনাইট গডেসের বদলে ট্রু ক্রিয়েটরের প্রশংসা করবে। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। এটি বিশৃঙ্খল চিন্তা আর মাথা ব্যথা নিয়ে আসবে। ওগুলো ছাড়া এটি এখনও মাশরুমকে ভয় পায়। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। যদি 5 মিটারের মধ্যে মাশরুম থাকে, তবে কোনো ক্ষমতা ব্যবহার করা যাবে না। মাঝে মাঝে ট্রু ক্রিয়েটরের প্রশংসা করা সত্যিই খুব ঝামেলার। প্রতিদিন একজনকে খাওয়ার ব্যাপারটাও তাই। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। আমি প্রথমে একে গ্রে ফগের উপরে ছুঁড়ে ফেলব আর কয়েকদিন শান্ত হতে দেব। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। হয়তো কোনো পরিবর্তন হতে পারে। যদি সত্যিই কাজ না হয়, তবে আমি শুধু মিস্টার আজিককে লিখতে পারব। ক্লাইন মোরেত্তি দ্রুত সিদ্ধান্ত নিল, আর সোল অ্যাসিওরার এর আত্মাকে মুক্ত করতে দ্বিধা করল না। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। সে পরে উইন্ড ব্লেজড আর ডক্টরকে অদলবদল করার পরিকল্পনাও করল। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। ডেমোনেস অব অ্যাফ্লিকশন পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে। ব্রোঞ্জ টেবিলের পাশে সোল অ্যাসিউরারের আত্মা ভেসে উঠল, কিন্তু মিউটেশনের কারণে হোস্ট হারিয়ে ফেলার পর একে আর ধরে রাখা গেল না। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। এটি দ্রুত মিলিয়ে গেল। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। এর বিয়ন্ডার বৈশিষ্ট্য তৈরি হল। এটি দেখতে পুরোপুরি কালো। এর মূল কেন্দ্রে বিশুদ্ধ আলো জ্বলজ্বল করছিল, যা নক্ষত্রখচিত রাতের আকাশের মতো দেখাচ্ছিল। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। এটি করার পর ক্লাইন মোরেত্তি ক্রিপিং হাঙ্গার আর অন্যান্য জিনিসগুলো জঞ্জালের স্তূপে ছুঁড়ে দিতে দ্বিধা করল না। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। তারপর সে দ্রুত আসল জগতে ফিরে এল, অনুষ্ঠান শেষ করল আর সব প্রমাণ মুছে ফেলল। এরপর সে ডোয়াইন দান্তেশকে শার্প দেখানোর জন্য মুখ ধুল আর দাঁত মাজল। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। বাথরুম থেকে বের হয়ে ক্লাইন মোরেত্তি পায়জামা পরা অবস্থায় তার সাধারণ অভিব্যক্তি নিয়ে দরজার দিকে হাঁটল। সে দরজা খুলল আর বাইরে থাকা তার ভ্যালেটকে বলল, বাড়িতে পরার মতো এক সেট কাপড় তৈরি করো। একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্লেশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রিজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। ঠিক আছে মাস্টার। ভ্যালেট রিচার্ডসন কেন জিজ্ঞেস করল না, কারণ সে সাথে সাথে ওয়ার্ড্রোবের দিকে হাঁটল।
একই সাথে ক্রিপিং হাঙ্গারের নিজস্ব শ্যাডো লার্কিং এবং ফ্ল্যাশ বম্ব আছে। তাছাড়া সিকোয়েন্স 4-এর কোনো সেন্টকে গ্রেজিং করার সুযোগ আর শক্তি আছে। এটি হঠাৎ করেই অনেক শক্তিশালী হয়ে গেছে। এই মুহূর্তে তার চাকরের পিঠ দেখে ক্লাইন মোরেত্তি নিশ্চিত হল যে সে বিপদমুক্ত আর তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রাল, চ্যানিজ গেট এর পিছনে। ব্যাকল্যান্ডের আর্চবিশপ সেন্ট অ্যান্থনি 2 তলার মাঝের সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। তিনি দেখছিলেন কিভাবে নাইটহক ডিকনরা ছোটাছুটি করছে। তাদের অনেকের হাতেই লাল রঙের দস্তানা। রাজধানীতে এভারনাইট গডেসের প্রতিনিধি হিসেবে সেন্ট অ্যান্থনি ছিলেন একেবারে পরিচ্ছন্ন চেহারার মানুষ। তার মুখে কোনো আবেগের ছাপ ছিল না, আর গভীর কালো চোখের আড়ালে তিনি মনের সব অস্থিরতাকে ঢেকে রেখেছিলেন। কিন্তু তার পাশ দিয়ে যারা যাচ্ছিল তারা সবাই এক অদ্ভুত ভয়ের অনুভূতি পাচ্ছিল, যেন তাদের আত্মা কেঁপে উঠছিল। ইয়োর গ্রেস, সবকিছুর হিসাব নেওয়া হয়েছে। কোনো মিস্টিসিজম ইনগ্রিডিয়েন্ট খোয়া যায়নি, এমনকি পোষণ মেইন ইনগ্রিডিয়েন্ট বা বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক ও ঠিকঠাক আছে। ইয়োর গ্রেস সব পোষণ ফর্মুলা তাদের আগের জায়গায় আছে। মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় গত 8 ঘণ্টায় কেউ এগুলোর ধারে কাছেও আসেনি। ইয়োর গ্রেস প্রথম তলার সব বন্দীকে গুণে দেখা হয়েছে। কেউ পালিয়ে যায়নি, কেউ মারাও যায়নি। ইয়োর গ্রেস কোনো তথ্য বা বই নষ্ট হয়নি বা সরানোও হয়নি। ইয়োর গ্রেস গ্রেড 2 এবং গ্রেড 3 সিল্ড আর্টিফ্যাক্টগুলো সব উপস্থিত। একটাও চুরি হয়নি। ইয়োর গ্রেস 3টি গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্ট এখনও তাদের সিল করা অবস্থায় আছে। বাইরে বের করার কোনো চিহ্ন নেই। ইয়োর গ্রেস মূল সিল অক্ষত আছে, কোনো ক্ষতি হয়নি। ইয়োর গ্রেস এটা নিশ্চিত যে এখানে কোনো নতুন কিছু রাখা হয়নি। বিপজ্জনক কোনো কিছু এখানে নেই। ইয়োর গ্রেস যে শত্রু কিপারের ছদ্মবেশ ধরেছিল তাকে খুঁজে পাওয়া যায়নি। সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। একজন একজন করে ডিকন এসে রিপোর্ট দিচ্ছিল, আর ব্যাপারটা আস্তে আস্তে অদ্ভুত হয়ে উঠছিল। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে একজন চতুর এবং শক্তিশালী বিয়ন্ডার এত ঝুঁকি নিয়ে সব পরিকল্পনা সাজিয়ে চ্যানিজ গেট পার হল, অথচ সে কিছুই নিল না, শুধু চারপাশটা একবার ঘুরে দেখল। ব্যাপারটা দেখে মনে হচ্ছিল যেন কেউ শুধু নিজেকে প্রমাণ করতে এসেছিল, কিংবা সে হয়তো চার্চের চ্যানিজ গেটের সুরক্ষায় কোনো ভুল আছে কি না তা পরীক্ষা করতে এসেছিল। রেড গ্লাভস টিমের নেতৃত্ব দেওয়া ডিকন এলাকাটা জরিপ করল এবং ভাবনার পর একটা ধারণা দিল। ইয়োর গ্রেস, এটা কি কোনো সিকোয়েন্সের অ্যাডভান্সমেন্ট রিচুয়ালের প্রয়োজন হতে পারে? সে যেহেতু ডেভিলস ধরার মিশনে কাজ করত, তাই এমন আন্দাজ করায় সে অভ্যস্ত ছিল। আর সিকোয়েন্স 5-এর পর থেকে বিভিন্ন পাথওয়ে এবং সিকোয়েন্সের জন্য আলাদা আলাদা অ্যাডভান্সমেন্ট রিচুয়াল থাকত। এভারনাইট গডেসের চার্চ যা জানত তার সংখ্যা খুব বেশি ছিল না। যদি তা হয়, তবে সোয়েস্ট মনে মনে ইনফিল্ট্রেটরের সেই উপহাসের হাসি দেখতে পাচ্ছিল, যেন সে বলছে, আমি যে কোনো জায়গায় যেতে পারি, এমনকি চার্চের চ্যানিজ গেটেও। এটা কোনো ডিপার্টমেন্টাল স্টোরের চেয়ে কম কিছু না। এই নাইট হকরা শুধু পরে রেগে যাবে, নিজেদের অসহায় ভাববে। সে ভাবল, একে ধরতেই হবে। সোয়েস্ট তার লাল দস্তানা পরা হাতটা শক্ত করে মুষ্টিবদ্ধ করল। সেন্ট অ্যান্থনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই নাইট হক ডিকন ডেলি সিমন দ্বিতীয় একটা সম্ভাবনা তুলে ধরল। হয়তো ইনফিল্ট্রেটর কোনো সিল্ড আর্টিফ্যাক্ট নেওয়ার চেষ্টা করেছিল, আর তার নেতিবাচক প্রভাবে সে মারা গেছে। সে কি সেখানেই নিঃশেষ হয়ে গেছে? সেন্ট অ্যান্থনি চিন্তিতভাবে মাথা নাড়লেন এবং বললেন, আমি বেসমেন্ট 3-এ গিয়ে একবার দেখে আসি। কথাটা বলে তিনি ধীরস্থিরভাবে বেসমেন্ট 2-এর দিকে হাঁটলেন আর একটা গোপন জায়গায় গিয়ে বেসমেন্ট 3-এ যাওয়ার রাস্তাটা চালু করলেন। অন্য ডিকনদের পদমর্যাদা বা ক্লিয়ারেন্স কম থাকায় তাদের সেখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেন্ট অ্যান্থনি দ্রুত বেসমেন্ট 3-এ পৌঁছালেন, যা খুব একটা বড় ছিল না। তিনি মোটামুটি নিশ্চিত হলেন যে সিল্ড আর্টিফ্যাক্ট 1-29 এবং 1-80-এ কোনো অস্বাভাবিক পরিবর্তন হয়নি। কড়া নিয়ম মেনে তিনি 1-29 এর সাথে 1-80-কে পর্যবেক্ষণ করলেন এবং দেখলেন 0-17 সবসময়কার মতোই অর্ধেক চোখ খোলা অবস্থায় ভেতরে শুয়ে আছে। এই সময় সেন্ট অ্যান্থনি 3বার কাছে গেলেন আর 3বার দূরত্ব তৈরি করলেন। কখনো তিনি দাঁড়ানোর জায়গা বদলেছিলেন, আবার কখনো নিজেকে রাতের অন্ধকারে ঢেকে ফেলেছিলেন। তিনি কোনো প্রয়োজনীয় পদক্ষেপ এড়িয়ে যাননি। একজন সেন্ট হওয়া সত্ত্বেও তিনি সেখানকার কোনো আইটেমকেই হালকাভাবে নেননি। এর পাত্র থেকে যে শক্তি বেরিয়ে আসতে পারত, তা সাময়িকভাবে 0-17 এর শিল নষ্ট করে দিতে পারত। এমনকি 1-29 এবং 1-80, যেগুলো বেশ বিপজ্জনক ছিল, সেগুলো অকেজো হয়ে যেতে পারত। সেন্ট অ্যান্থনি এমন স্মৃতিহীন হয়ে পড়তে চাইতেন না যে তাকে নতুন করে খাওয়া দাওয়া শিখতে হয়, আর বাস্তবতা ও কল্পনার মাঝের স্বপ্নে হারিয়ে যাওয়া তো আরও ভয়াবহ।
সে ভাবল কোনো কিছু ভুল নেই। সেন্ট অ্যান্থনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি দুটি সিল্ড আর্টিফ্যাক্টকে তাদের আগের অবস্থায় ফিরিয়ে আনলেন। কয়েক মিনিট পর নাইটহক ডিকনোরা আর্চবিশপকে ফিরে আসতে দেখল। সেন্ট অ্যান্থনি বললেন, ইনফিল্ট্রেটর হয়তো কোনো সিল্ড আর্টিফ্যাক্ট ধরার কারণে মারা গেছে। তিনি আর কোনো ব্যাখ্যা দিলেন না, শুধু নির্দেশ দিলেন, যাই হোক, এই ব্যাপারটা তদন্ত করতে হবে। ইনফিল্ট্রেটরের হয়তো কোনো সঙ্গী আছে। সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রালে কোনো সাড়াশব্দ না করে ঢুকে পড়ার মানে হল লক্ষ্যবস্তু এই জায়গাটা সম্পর্কে খুব ভালো জানে এবং কিপারদের সাম্প্রতিক ডিউটি শিফটের খবর রাখে। সে খুব ভালোভাবেই জানে নাইটহকরা কিভাবে কাজ সামলায় এবং তার চেহারা বদলানোর ক্ষমতা বা কোনো আইটেম আছে। এছাড়া সে এভারনাইট পাথওয়ে এর কোনো পবিত্র আইটেম ব্যবহার করেছে কিংবা তার কাছে নিজে থেকেই তা আছে। এই সব শর্ত একসাথে বিবেচনা করলে কর্মচারীদের এবং যাজকদের তদন্ত করে দেখুন তারা কোনো অস্পষ্ট আত্মা বা প্ররোচনার সম্মুখীন হয়েছে কিনা। দেখুন বিশ্বপদের কেউ গডেসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিনা, আর সেই ভক্তদেরও পরীক্ষা করুন যারা সম্প্রতি নিয়মিত ক্যাথেড্রালে এসেছে। একই সময়ে সব ভক্তদের এবং তাদের বসবাসের জায়গার আশেপাশেও খোঁজ নিন। হয়তো তারা অজান্তেই কিছু ফাঁস করে দিয়েছে, আর কিছু চুরি হয়েছে। আপনাদের তদন্তের কাজ আমিই দেখব। এছাড়াও নিখোঁজ হওয়া কর্মচারীকে খুঁজে বের করুন এবং কোনো সূত্র পাওয়া যায় কিনা দেখুন। জি, ইয়োর গ্রেস। সোয়েস্ট এবং অন্য নাইটহক ডিকনোরা একসাথে উত্তর দিল। অফিসের পরিবেশ ছিল খুব উত্তপ্ত। লিওনার্ড মিচেল সবসময়কার মতো তার পা টেবিলের ওপর তুলে রাখেনি। সে খুব সোজা হয়ে বসেছিল এবং তার মুখে বেশ গম্ভীর ভাব ছিল। চাইনিজ গেট এর ভেতরের জিনিস নিয়ে এটা ছিল তার দ্বিতীয়বার এরকম অভিজ্ঞতা। এটা তার হৃদয়ের গভীরে জমে থাকা স্মৃতিগুলোকে জাগিয়ে তুলছিল। আর সবচেয়ে বড় কথা, সে আগেরবার ওই নকল কিপারের মুখোমুখি হয়েছিল, অথচ বুঝতে পারেনি সমস্যাটা কি। সে ভাবল, আমি যদি আরেকটু শক্তিশালী হতাম আর পর্যবেক্ষণ ক্ষমতা ভালো হতো তবে হয়তো এমনটা হতো না। লিওনার্ড মিচেল তার ঠোঁট শক্ত করে চেপে সামনের কাগজের দিকে তাকাল, কিন্তু সে একটা শব্দও পড়ছিল না। যতক্ষণ না তার সতীর্থরা রুমে ঢুকল ততক্ষণ এটা চলল। সেই কিপারের জ্ঞান ফিরেছে। সেই ইনফিল্ট্রেটরকে দেখতে পায়নি, শুধু বুঝতে পেরেছিল যে সে রেথের পজিশন ক্ষমতার কবলে পড়েছে। একজন রেড গ্লাভ যে ঘরে ঢুকেছিল সে সবাইকে বলল, একজন রেথ কিভাবে ক্যাথিড্রালের ভেতরে ঢুকতে পারে? অনেক রেড গ্লাভ এই প্রশ্ন তুলল, কিন্তু কারো কাছে কোনো উত্তর ছিল না। লিওনার্ড মনে মনে বিড়বিড় করল, হয়তো সেই রেথ গডেসকে বিশ্বাস করে। কেউ যখন তার দিকে নজর দিচ্ছিল না তখন সে নিচু স্বরে নিজেকেই যেন বলল, ওল্ড ম্যান, তুমি কি তখন কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পাওনি? তার মনের মধ্যে সেই বয়স্ক কণ্ঠস্বর শোনা গেল, আমি বাইরের জগৎ সবসময় পর্যবেক্ষণ করি না, বিশেষ করে যখন আমি চাইনিজ গেটের কাছাকাছি থাকি। লিওনার্ড আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। সে তার সতীর্থদের সাথে আলোচনায় যোগ দিল। কিছুক্ষণ পর রেড গ্লাভস টিমের ক্যাপ্টেন সোয়েস্ট রুমে ঢুকলেন এবং টেবিলের ওপর এক গাদা ফাইল ফেলে দিলেন। এই সেই লক্ষ্যবস্তুগুলো যাদের আমাদের তদন্ত করতে হবে। বিশ্বপরা সেই ভক্তদের নাম দিয়েছেন যারা সম্প্রতি নিয়মিত ক্যাথিড্রালে এসেছে। লিওনার্ড সেদিকে তাকাল, আর শেষের দিকে একটা ফাইলে তার পরিচিত নাম ছিল, ডোয়াইন দান্তেস। সে ভাবল, এই ফোর্থ ইপক থেকে বেঁচে থাকা এই বুড়ো মানুষটা 2 মাসেরও কম সময় হল কাছের কোনো রাস্তায় এসেছে, আর চাইনিজ গেট ইনফিল্ট্রেট হল। এটা কি খুব বেশি কাকতালীয় নয়? এছাড়া সে নিয়মিত সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রালে আসছে। সে হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আর প্যাটার্ন বের করার চেষ্টা করছে। ওল্ড ম্যানের অজুহাত খুব একটা বিশ্বাসযোগ্য ছিল না, কিন্তু যদি ইনফিল্ট্রেটর ডোয়াইন দান্তেস হয় তবে সবকিছুই মিলে যায়। সে ভয় পাচ্ছে যে সে নিজেই ধরা পড়ে যাবে, আর তাই কোনো অস্বাভাবিক কিছু খুঁজে না পাওয়ার ভান করছে। লিওনার্ডের মাথায় মুহূর্তের মধ্যে অনেক ধারণা এলো। সে ভেবেচিন্তে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন সোয়েস্ট, ইনফিল্ট্রেটর কি চুরি করেছে? সে কি সূত্র রেখে গেছে? সোয়েস্ট রুমের দিকে তাকিয়ে বলল, কিছুই নেওয়া হয়নি বা কিছু ফেলে রেখে যায়নি। মনে হচ্ছে কেউই ভেতরে ঢোকেনি। ইয়োর গ্রেস সন্দেহ করছেন যে কোনো সিল্ড আর্টিফ্যাক্টের সংস্পর্শে এসে সে হয়তো মারা গেছে বা বাষ্প হয়ে গেছে। আমাদের অগ্রাধিকার হল তার সঙ্গীকে খুঁজে বের করা। সে ভাবল, না, ডোয়াইন দান্তেস অত সহজে মরবে না। সে একজন দানব যে ফোর্থ ইপক থেকে বেঁচে আছে। তবুও সে কেন ইনফিল্ট্রেশন করল? লিওনার্ড ভ্রুকুঁচকে কিছুক্ষণ দ্বিধায় রইল। তারপর সে নিজেই ডোয়াইন দান্তেসকে তদন্তের তালিকায় অন্তর্ভুক্ত করল এবং তার সাথে আরও 2 জন সতীর্থকে নিল। রেড গ্লাভস এবং স্থানীয় নাইটহকরা কাজ শুরু করার পর লিওনার্ড ওয়াশরুমে যাওয়ার একটা অজুহাত খুঁজে নিল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, ডোয়াইন দান্তেস সম্পর্কে তোমার কি ধারণা? সে তার পরজীবীর মিথ্যা ধরিয়ে দিল না। বয়স্ক কণ্ঠস্বরটি হেসে বলল,
আমি কি তোমাকে বলিনি? আমি তার সম্পর্কে বেশি কিছু জানি না। আমি শুধু জানি যে তার ব্যাপারে বিশেষ কিছু আছে। তার ঔরাতে প্রাচীন কিছু একটা আছে। তবে তুমি আগে যে কেস তদন্ত করেছিলে সেটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমার সন্দেহ হয় ডোয়াইন দান্তেস সেই ব্যাপারের সাথে সম্পর্কিত হতে পারে। সে হয়তো কোনো অস্তিত্বের প্রক্সি। কোন ব্যাপার? কোন অস্তিত্ব? লিওনার্ড অবাক হয়ে নিচু স্বরে বিড়বিড় করল। তার মনের মধ্যে প্রাচীন কণ্ঠস্বরটি অদ্ভুত সুরে উত্তর দিল, দ্য ফুল, যে এই যুগের অন্তর্গত নয়। 160 ডোয়াইন দান্তেসের বাড়ি। ক্লাইন তার সকালের নাস্তা সারল এবং ব্যালকনির আধখোলা রুমে ফিরে এল। সে তার হেলান দেওয়ার চেয়ারে বসল এবং তার কপালের পাশে হাত দিয়ে মালিশ করতে লাগল। তার উত্তেজনা কমে আসার পর ক্লাইন বুঝতে পারল তার মনটা কিছুটা বিক্ষিপ্ত হয়ে গেছে। সে প্রায়ই প্রাচীন ক্যাথিড্রালে ঝুলে থাকা মৃতদেহগুলোর কথা ভাবছিল, আর সেই স্বচ্ছ লার্ভার গুচ্ছগুলো যা তার গভীর স্মৃতির মধ্যে অস্পষ্ট রয়ে গেছে। তার কানে যেন অবাস্তব কণ্ঠস্বর বাজছিল, হর্নাসিস ফ্লেগ্রিয়া। সে ভাবল, যদিও আমি দ্রুত আমার ম্যারিওনেটের সাথে সংযোগ বিচ্ছিন্ন করেছি, তবু আমি কিছুটা প্রভাবের শিকার হয়েছি। আমার আত্মা কিছুটা কলুষিত হয়েছে। একটা আসল মিথিক্যাল ক্রিচার যেমনটা হওয়ার কথা। প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর আমাকে এই সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলল এবং কোগিটেশন ব্যবহার করে নিজেকে শান্ত করল। বোকল্যান্ড স্ট্রিট এর পাশ দিয়ে একটা ঘোড়ার গাড়ি চলে গেল। লিওনার্ড মিচেল আর তার 2 রেড গ্লাভস সতীর্থ তখন তাদের বর্তমান লক্ষ্যবস্তু ক্লাইন মোরেত্তিকে নিয়ে আলোচনা করছিল। লম্বা ওয়াইন লাল চুলের সিন্ডি তার অনুসন্ধানের কথা জানাল। সে বলল, আমি এই ভদ্রলোকের সাথে এখনও সরাসরি যোগাযোগ করিনি। শুধু তার চাকর আর প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছি। এখন পর্যন্ত এটা নিশ্চিত যে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ক্লাইন মোরেত্তি একই কাজ করেছে। সে রাত 11টার সময় নিজের শোবার ঘরে ঘুমাতে গিয়েছিল আর সকাল 7:30টায় হাত মুখ ধুয়ে তৈরি হয়েছে। মাঝে মধ্যে সে মধ্যরাতের পর রাতের খাবার খেয়ে দিন শেষ করে। কখনো কখনো 7টার আগে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়, তবে সেটা রোজকার নিয়ম না। বব নামে আর এক রেড গ্লাভ মাথা নেড়ে বলল, এই দিক থেকে দেখলে ক্লাইন মোরেত্তির মধ্যে কোনো দোষ খুঁজে পাওয়া যাচ্ছে না। লিওনার্ড মিচেল সেখানে আলগাভাবে বসেছিল। সে হেসে বলল, কিন্তু উল্টোটাও সত্যি হতে পারে। আমাদের বর্তমান তথ্য অনুযায়ী নিখোঁজ চাকরটিকে সম্ভবত গতরাত 11:20 থেকে 11:35-এর মধ্যে বদলে ফেলা হয়েছে। অনুপ্রবেশকারী সকাল 6টার সময় চাইনিজ গেটে ঢুকেছিল, আর আমরা সকাল 7:20-এ সমস্যাটা টের পেলাম, কিন্তু আমাদের লক্ষ্যবস্তুকে খুঁজে পেলাম না। তাই বলা যেতে পারে অনুপ্রবেশের সময় ক্লাইন মোরেত্তি ঘুমাচ্ছিল এবং তার কোনো সাক্ষী নেই। সিন্ডি অবাক হয়ে লিওনার্ড মিচেলের দিকে তাকাল। এই সতীর্থকে নিয়ে তার ধারণা এমন ছিল যে লিওনার্ড মিচেল সবসময় সমস্যার গভীরে গিয়ে কিছু একটা ধরতে পারে বা প্রশ্ন তুলতে পারে, তবে সে খুব একটা বিশদভাবে নিজের যুক্তিগুলো খুলে বলত না। তাকে অনেকটা অগোছালো কবির মতো মনে হতো, যার মাথায় হুটহাট হঠাৎ বুদ্ধি খেলে যায়। চোখমুখ সরু বব কপালে ভাঁজ ফেলে মাথা নাড়ল। সে বলল, যদি তাই হয় তবে এই নামের তালিকার কাউকেই সন্দেহ থেকে মুক্ত করা যাচ্ছে না। তারা সবাই তখন ঘুমাচ্ছিল এবং কেউ তাদের দেখছিল না। এমনকি যদি তাদের বউ বা স্বামীও থাকত, তারাও একই সময়ে ঘুমাত। আর আমি বিশ্বাস করি না কোনো অনুপ্রবেশকারী এত সাহসী হবে। সে অলরেডি চাইনিজ গেটে ঢুকে পড়েছে এবং সফলভাবে পালিয়ে একটা অকল্পনীয় কাজ শেষ করেছে, অথচ সে আশেপাশেই লুকিয়ে আছে এবং নিজের পরিচয় বদলে দূরে কোথাও চলে যায়নি। এটা কি সম্ভব? এর ঝুঁকি কেউ নিতে চাইবে না যদি না সে অন্য কিছু পরিকল্পনা করে, অথবা এমন কিছু যা সে ছাড়তে পারছে না। কিন্তু চাইনিজ গেটে অনুপ্রবেশের চেয়ে মূল্যবান আর কি হতে পারে? ওই সিল্ড আর্টিফ্যাক্ট, উপাদান আর পোষণ ফর্মুলার চেয়ে বড় কি আছে? লিওনার্ড মিচেল মনে মনে ভাবল, আমি যদি আগে থেকেই না জানতাম যে ক্লাইন মোরেত্তি সমস্যা তৈরি করছে, তবে আমিও একই সিদ্ধান্তে পৌঁছাতাম। সে নিজের ডান পা বাম পায়ের ওপর তুলে বলল, আমি শুধু বলছি, কেন আমরা এত সহজে ক্লাইন মোরেত্তিকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারি না? লিওনার্ড মিচেল আরও বলল, তাছাড়া সোয়েস্ট ক্যাপ্টেন তো বলেই দিয়েছেন, অনুপ্রবেশকারী হয়তো চাইনিজ গেটের পেছনেই মারা গেছে। এমনকি যদি ক্লাইন মোরেত্তি এর সাথে জড়িত নাও থাকে, সে খুব সহজেই একজন সহযোগী হতে পারে। তোমাদের কি এটা খুব বেশি কাকতালীয় মনে হচ্ছে না? সে এখানে 2 মাসের কম সময় ধরে আছে, আর এর মধ্যেই চার্চ এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হল যা হয়তো শতাব্দীতেও ঘটেনি। এছাড়া সে নিয়মিত সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রালে আসছে। সেখানকার পরিস্থিতি বোঝার মতো যথেষ্ট সুযোগ তার ছিল। আর এই সময়ই বোকল্যান্ড স্ট্রিটে অদ্ভুত নর্দমা বিস্ফোরণ ঘটল। সিন্ডি তার লম্বা ওয়াইন লাল চুলগুলো গুছিয়ে বলল, তুমি আমাকে রাজি করিয়ে ফেলেছ। এই লক্ষ্যবস্তুটার ওপর আমাদের নজর রাখা উচিত।
বব তার বাঁ হাতের লাল গ্লাভসের প্রান্ত টেনে বলল, সত্যিই অনেকগুলো কাকতালীয় ঘটনা ঘটেছে, তবে কাকতালীয় মানেই যে সমস্যা তা কিন্তু নয়। এমনকি যদি ক্লাইন মোরেত্তি রোজ ক্যাথেড্রালে গিয়ে বিশপের ধর্মোপদেশ শোনেও, তবুও সে শুধু সেখানকার নকশা বুঝতে পারবে, গভীর কোনো তথ্য পাবে না। যেমন কিপার্স কখন চাইনিজ গেটে যাবে, বা নাইট হক্সের সাথে কিভাবে কাজগুলো আদান প্রদান হবে। লিওনার্ড মিচেল কাঁধ ঝাঁকিয়ে বলল, তাই সে একজন সহযোগী হওয়ার সম্ভাবনাই বেশি। সে নিজেও বুঝতে পারছিল না ক্লাইন মোরেত্তি কিভাবে নাইট হক্সের অভ্যন্তরীণ নিয়মগুলো এত ভালো বোঝে। সিন্ডি সমর্থন জানিয়ে বলল, যাই হোক, আমাদের আরও গভীর অনুসন্ধান করতে হবে। দুপুরে কি আমরা ক্লাইন মোরেত্তির স্বপ্নে ঢুকে জিজ্ঞাসাবাদ করব? তার তো দুপুরের ঘুমের অভ্যাস আছে। লিওনার্ড মিচেল তার ডান হাত তুলে আলতো করে নাড়ল। সে বলল, এত তাড়াহুড়ো করার দরকার নেই। আমরা আগেও অনেকবার রুটিন চেক করেছি বা তার স্বপ্নে ঢুকেছি, কিন্তু কিছুই খুঁজে পাইনি। যদি সত্যি তার মধ্যে কোনো সমস্যা না থাকে, তবে আবারও তার স্বপ্নে ঢুকে কিছু লাভ হবে না। আর যদি সমস্যা থেকেই থাকে, তবে আগেরবার সে নিজেকে ধরা দেয়নি, মানেই তার স্বপ্নে জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিরোধ করার উপায় আছে। আমরা আবারও তার স্বপ্নে ঢুকলে সে আমাদের বোকা বানাবে। তাই আমাদের উচিত তার ওপর নজর রাখা এবং দেখা সে কাদের সাথে মেলামেশা করে। আমরা ডেজিয়ের কাছ থেকে এই ব্যবসায়ীর আসল পরিচয় না জানা পর্যন্ত তাকে পালাতে দেব না। একবার যদি আমরা কোনো সূত্র পাই, তবেই আমরা স্বপ্নে জিজ্ঞাসাবাদের চেয়ে উচ্চস্তরের তদন্ত পদ্ধতি ব্যবহারের অনুরোধ করব। সিন্ডি আবারও অবাক হল এবং মজা করে বলল, তোমাকে এত গম্ভীরভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে দেখা খুব বিরল। তার চিন্তাভাবনাগুলোও খুব পরিষ্কার। লিওনার্ড মিচেল চুপ করে গেল এবং নিজেকে নিয়েই একটা উপহাস করল। সে বলল, হয়তো কারণ আমি এর আগে এমন কিছুর মুখোমুখি হয়েছি। মুহূর্তের মধ্যে সিন্ডির মনে হল লিওনার্ড মিচেলের সবুজ চোখগুলো আরও অন্ধকার হয়ে গেছে। সে আর কোনো কথা বলল না। লিওনার্ড মিচেল বলল, চলো আমরা পালা করে ক্লাইন মোরেত্তির ওপর নজর রাখি। আমি প্রথমে যাব। বব, তুমি নর্দমা বিস্ফোরণের ফাইলগুলো জোগাড় করো। দেখি আমরা কোনো সমস্যা খুঁজে পাই কিনা। আমি সেই ফাইলগুলো পড়ে দেখব এই রাস্তায় অন্য কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা। কাজের ভাগাভাগি করার পর রেড গ্লাভসের ৩ জন কাজে নেমে পড়ল। লিওনার্ড মিচেল সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রালের বেসমেন্টে ফিরে এল এবং বোকল্যান্ড স্ট্রিটের সাথে জড়িত তথ্যগুলো জোগাড় করল। সে গত ৩ বছরে অরোরা অর্ডার যেসব ঘটনার সাথে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল, সেগুলো দেখতে শুরু করল। শেষেরটা এমন কিছু যা তার ভেতরের প্যারাসাইটের দেওয়া সূত্রকে জাগিয়ে তুলল। এতে সে একটা বুদ্ধি পেল। সে ভাবল, দ্য ফুল এর অস্তিত্ব আর সেই নামটা যেহেতু মূলত অরোরা অর্ডার থেকে এসেছে, তার মানে অরোরা অর্ডার এমন কিছুর সাথে জড়িত ছিল বা এমন কোনো ধাক্কা খেয়েছিল যা দ্য ফুলে বিশ্বাস করা সংগঠনের সাথে সম্পর্কিত। অফিসে ফিরে লিওনার্ড মিচেল তার অগোছালো ভাব কাটিয়ে খুব মনোযোগ দিয়ে মোটা ফাইলগুলো পড়তে শুরু করল। অরোরা অর্ডারের ফাইলগুলোতে সে ল্যান্ডওয়াসের কেসটা দেখতে পেল, যেটা সে খুব ভালো করেই চেনে। ট্রু ক্রিয়েটরের অবতরণ ভয়ানকভাবে ব্যর্থ হয়েছিল কিছু অদ্ভুত রিপোর্টের কারণে। একজন রহস্যময় ব্যক্তি প্রধান অপরাধীকে মারতে উপস্থিত হয়েছিল। তাকে হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পারারের সাথে সম্পর্কিত বলে সন্দেহ করা হয়। সে যখনই কোনো কুখ্যাত অপরাধীকে লক্ষ্য করত, তখন তাদের লাশের ওপর ট্যারট কার্ডস ছড়িয়ে দিত। সে ডিজায়ার অ্যাপোস্টল জেসন বেরিয়ার ক্ষেত্রে সেটা করতে পারেনি, শুধু এই কারণে যে লিওনার্ড মিচেল খুব দ্রুত সেখানে পৌঁছেছিল। একইভাবে লিওনার্ড মিচেল আবারও দেখল ক্লাইন মোরেত্তির নাম কেসটার আশেপাশে জড়িয়ে আছে। অরোরা অর্ডারের মিস্টার এক্সকে তার ডাকা জমায়েতেই খুন করা হয়। ঘটনাস্থলে ডেমিগড পর্যায়ের শক্তির চিহ্ন পাওয়া গিয়েছিল। এই সময়ে ক্লাইন মোরেত্তি অলরেডি ব্যাকল্যান্ডে এসে পৌঁছেছে। সবকিছু একদম মিলে যাচ্ছে। অরোরা অর্ডারের মিস্টার এ আর ডেমনেস সেক্ট মিলে ব্যাকল্যান্ডের সেই গ্রেট স্মগ তৈরি করেছিল। এরপর সেই ব্যক্তি উধাও হয়ে গেল। অরোরা অর্ডারের মিস্টার এ ইন্তিসের রাষ্ট্রদূতকে খুন করেছিল। লিওনার্ড মিচেল একটা একটা করে কেস পড়ল, কিন্তু কোনো কাজের তথ্য পেল না। সে কপালে হাত ঘষে অন্য কোণ থেকে দেখার সিদ্ধান্ত নিল। সে হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পারারের সাথে জড়িত কেসগুলো থেকে শুরু করল। সে ভাবল, ল্যান্ডওয়েস কেস, প্রথমবার ট্যারট কার্ডস ছড়ানোর ঘটনা, আর ট্যারট কার্ডসের শুরুতেই তো দ্য ফুল থাকে। ক্যাপিমের কেস, হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পারর এর শক্তির স্তর আর ক্ষমতা থেকে বোঝা যায় সে অন্য কাউকে নকল করে না। সে একইভাবেই লাশের ওপর ট্যারট কার্ডস ছড়িয়ে দিত। ডিজায়ার অ্যাপোস্টল জেসন বেরিয়া, আমি নিজের চোখে হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পাররকে দেখেছি। সে কার্ডগুলো ছড়ানোর সময় পায়নি। বড় ঘটনা আর অপরাধীদের ছাড়া এই 3 কেসের আর কি মিল থাকতে পারে? লিওনার্ড মিচেল আগে এই নিয়ে ভেবেছে এবং সে নিশ্চিত যে ক্লাইন মোরেত্তি ল্যান্ডওয়াস আর ক্যাপিম কেসগুলোর সাথে কিছুটা জড়িত ছিল। তবে ডিজায়ার অ্যাপোস্টল কেসের ক্ষেত্রে কি হয়েছিল? লিওনার্ড মিচেল সংযোজনী অংশটি খুঁজল
এবং পড়তে শুরু করল। অবশেষে সে একটা অস্পষ্ট জায়গায় একটা লাইন দেখতে পেল। সেখানে লেখা, আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে আইজেনগার্ড স্ট্যান্টন আর ক্লাইন মোরেত্তিও ছিল। লিওনার্ড মিচেলের চেহারা ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠল, যেন সে একটা বড় সূত্র খুঁজে পেয়েছে। সে অরোরা অর্ডারের ফাইলগুলো আবার উল্টেপাল্টে দেখল এবং জড়িত কোনো নামই বাদ দিল না। সে তার অনুসন্ধান আরও বাড়াল এবং প্রতিটি নামের সাথে জড়িত সব ফাইল দেখতে চাইল। সে ভাবল, অরোরা অর্ডারের মিস্টার এ ইন্তিশের রাষ্ট্রদূতকে খুন করেছিল, আর সেই রাষ্ট্রদূত ইন্তিশের ম্যানুস্ক্রিপ্টস নিয়ে বিবাদে জড়িত ছিল। ম্যানুস্ক্রিপ্টসের সূত্রগুলো একজন গোয়েন্দার কাছ থেকে এসেছিল, যে মূলত প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করত। শোনা যায় আরেকজন প্রাইভেট ডিটেকটিভও এই বিষয়ে জড়িয়ে পড়েছিল এবং ইন্তিশের রাষ্ট্রদূতের এক গ্যাং সদস্যের হাতে প্রায় খুনই হয়েছিল। আরেকজন ডিটেকটিভ। লিওনার্ড মিচেল হঠাৎ উঠে দাঁড়াল এবং সেন্ট স্যামুয়েল ক্যাথিড্রাল থেকে বেরিয়ে সেই পুলিশ স্টেশনের দিকে গেল যারা আগের কেসটা হ্যান্ডেল করেছিল। যদিও বেশিরভাগ ফাইল MI9 নিয়ে গেছে, লিওনার্ড মিচেল তবুও সেই ব্যক্তির নাম খুঁজে পেল যে পুলিশের কাছে রিপোর্ট করেছিল, ক্লাইন মোরেত্তি। সে ভাবল, আমার কাছে এখন কারণ আছে বিশ্বাস করার যে এই মহান ডিটেকটিভ ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথেও জড়িত ছিল। জড়িত বিভিন্ন মানুষের নামের মধ্যে তার নামটাও ঘুরে ফিরে আসছে। সে আর ক্লাইন মোরেত্তি কি দুজনেই এমন কোনো গোপন সংগঠনের সদস্য যারা দ্য ফুলে বিশ্বাস করে? লিওনার্ড মিচেলের ঠোঁটের কোণে হাসি ফুটল। সে তার এই অনুমান যাচাই করার জন্য আরও তথ্য খোঁজার সিদ্ধান্ত নিল। 160 বোকল্যান্ড স্ট্রিটের মাস্টার বেডরুমে ক্লাইন মোরেত্তি দুপুরের ঘুমের সময় নাইট হক্সদের তার স্বপ্নে ঢুকতে দেয়নি। তবে সে আবারও সেই কুয়াশাচ্ছন্ন শহরে ফিরে গেল। সে দেখল ডিমনেস অফ ডিসপেয়ার পানাতিয়া হাসছে, আর তার দাঁতের ফাঁকে রক্তের মতো লাল মাংস দেখা যাচ্ছে। সে দেখল পানাতিয়া ধীরে ধীরে ঝুলে পড়ছে, আর তার চোখ দুটো হতাশায় উল্টে গেছে। এরপর তার মাথা ঝুলে পড়ল। ঝুলন্ত লাশ, ভয়ঙ্কর বিশাল মাশরুম আর অসংখ্য স্বচ্ছ ম্যাগট বারবার চোখের সামনে ভেসে উঠছিল, যা ক্লাইন মোরেত্তিকে ঘুম থেকে জাগিয়ে দিল। সে কপাল ঘষতে ঘষতে বুঝতে পারল তার মানসিক অবস্থা খুব খারাপ, আর এটা এমন সমস্যা না যা গ্রে ফগ দিয়ে সমাধান করা সম্ভব। সে অনেক চিন্তায় ডুবে গেল, বাথরুমে ঢুকে গ্রে ফগের ওপরে চলে গেল। সে ক্লাইন মোরেত্তিকে ডেকে প্রার্থনা করাল, মিস জাস্টিসকে আমার প্রশ্নটা পৌঁছে দাও যে সে কখন ফ্রি হবে। আমার কিছু সাইকোথেরাপি নেওয়া দরকার। ব্যাকল্যান্ড এর এমপ্রেস বড়ো এলাকা। আর্ল হল এর বিশাল আর জাঁকজমকপূর্ণ প্রাসাদের ভিতরে অড্রে হল আজ 3 বার তার সন্ধ্যার গাউনগুলো পরে দেখল। সে একটা নরম গদির চেয়ারে বসে ভাবছিল কোন গয়নাগুলো কোন পোশাকের সাথে মানাবে আর কোনটা তার বেশি পছন্দ। তার মায়ের মতামত কেমন হবে সেটাও সে ভেবে দেখল। ঠিক সেই মুহূর্তে সে তার চোখের সামনে বিশাল এক ধূসর সাদা কুয়াশা আর অস্পষ্ট এক মূর্তিকে সবকিছুর উপর নজর রাখতে দেখল। তারপরেই সে অন্য আর একটা মূর্তিকে দেখল। এটা ছিল ধূসর কুয়াশার মধ্যে ঢাকা এক প্রার্থনাকারী মূর্তি। তার কানে সেই প্রার্থনার শব্দগুলো প্রতিধ্বনিত হল। অড্রে হল একটুও ভয় পেল না, বরং সে দারুণ খুশি হল। ট্যারোট গ্যাদারিং আজ নেই ভেবে তার মনে যেটুকু দুশ্চিন্তা আর অস্বস্তি ছিল তা নিমিষেই দূর হল। অড্রে হল ভাবল, যেমনটা ভেবেছিলাম কিছুই হয়নি। মিস্টার ওয়ার্ল্ডের বোধহয় মানসিক কোনো সমস্যা আছে। ইদানিং নিশ্চয়ই সে প্রচণ্ড চাপের মধ্যে আছে। কোনো কারণ ছাড়াই সে যে আগেভাগে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছে তার আশ্চর্যের কি। অড্রে হল একটু দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগল সে কখন ফ্রি থাকবে। সে যখন এসব ভাবছিল তার রুমের কাজের মেয়েগুলো ব্যস্তভাবে ঘোরাঘুরি করছিল। দরজার কাছেই বসেছিল গোল্ডেন রিট্রিভার কুকুর সুসি। অড্রে হল মৃদু হাসল। সে মাথা নিচু করে মনে মনে প্রার্থনা করল, মিস্টার ফুল, অনুগ্রহ করে মিস্টার ওয়ার্ল্ডকে বলো যে আমি এখন ফ্রি আছি। সে সময় আর জায়গা ঠিক করতে পারে। তবে রাতের বেলা যেন না হয়, আর ব্যাকল্যান্ডের পশ্চিমের এলাকার বাইরে যেন না হয়। এই সময়েই রুমের কাজের মেয়েদের দিকে তাকিয়ে থাকা সুসি যেন কারো উপস্থিতি টের পেল। সে সন্দেহভাজন চোখে মাথা ঘুরিয়ে অড্রে হল এর দিকে তাকাল, কিন্তু সে তেমন কিছুই খুঁজে পেল না। ধূসর কুয়াশার উপরে দানবদের প্রাসাদের মতো দেখতে অট্টালিকার ভিতরে মিস্টার ফুল বসেছিলেন। সে অড্রে হল এর উত্তর বিশ্লেষণ করে 2 কানের পাশে ঘষলেন। অড্রে হল যে কোনো সময় ফ্রি আছে, সে পরিচিত জায়গার বাইরে যাবে না। ক্লাইন মোরেত্তির প্রথম মনে হল আজ বা কালই দেখা করা সবচেয়ে ভালো হবে, আর অড্রে হলকে জায়গা ঠিক করতে বলা উচিত। তাহলে সে ক্রিপিং হাঙ্গার ব্যবহার করে সেখানে টেলিপোর্ট করতে পারবে। কিন্তু পরক্ষণেই তার একটা সমস্যার কথা মনে পড়ল। ডোয়াইন দান্তেস এখন নাইট হক্সের তদন্তের অংশ। খুব সম্ভবত তার ওপর নজর রাখা হচ্ছে। তাই হুট করে কোথাও টেলিপোর্ট করলে সে ধরা পড়ে যেতে পারে।
ক্লাইন মোরেত্তি খুব গুরুত্ব দিয়ে ব্যাপারটা ভাবল আর আবারও প্রার্থনা করল, মিস্টার ফুল, অনুগ্রহ করে অড্রে হলকে জানাও যে আমরা আজই দেখা করব কুয়াশার ওপরে। অড্রে হল এর চোখ বড় হয়ে গেল। সে দেখল মিস্টার ওয়ার্ল্ডের উত্তর তার প্রত্যাশার বাইরে। সে এখন সুসিকে তার বদলে কিভাবে পাঠাবে? তাছাড়া মিস্টার ফুলের প্রাসাদের ভিতরে অনেক খুঁটিনাটি বিষয় সে ঠিকমতো দেখতে বা বুঝতে পারে না। এটা সাইকোথেরাপির কাজকে ভীষণভাবে বাধাগ্রস্ত করবে। অড্রে হল তার দুশ্চিন্তা কাটিয়ে উঠে মিস্টার ফুলের কাছে নিজের দ্বিধার কথা জানাল আর মিস্টার ওয়ার্ল্ডকে তা জানানোর অনুরোধ করল। কিছুক্ষণ পরেই সে আবারও একটা উত্তর পেল। মিস্টার ওয়ার্ল্ড জানাল, আমি মিস্টার ফুলকে ওই সীমাবদ্ধতাগুলো সরিয়ে দিতে অনুরোধ করব। আমরা অন্য উপায়ে আমাদের আসল চেহারা লুকিয়ে রাখব। এটা কি করা সম্ভব? মিস্টার ফুলের আশীর্বাদপুষ্ট হওয়ার বিশেষ সুবিধা বোধহয় এটাই। অড্রে হল ভাবল, আমাদের এই কথোপকথন যেন এক স্বাভাবিক আলাপচারিতা। আমি সত্যি মিস্টার ফুলকে খুব বিরক্ত করছি, আর মনে হচ্ছে সে আমাদের তা করতে দিচ্ছে। অড্রে হল আর কোনো অজুহাত খুঁজল না। সে বলল, ঠিক আছে, রাত 11:30 থেকে 12:30 মধ্যে দেখা করব। সে বিশ্বাস করল না যে আজকের জন্মদিনের বল না শেষ হওয়া পর্যন্ত সে একা থাকতে পারবে। একই সময় বোকলান স্ট্রিটের 39 নম্বর বিল্ডিংয়ে হ্যাজেল তার মায়ের বারবার বলা কথাগুলো শুনতে শুনতে একঘেয়েমি নিয়ে নিজের সন্ধ্যার গাউন দেখছিল। তাকে তার বাবা মায়ের সাথে অড্রে হল এর জন্মদিনের বল যেতে হবে। হ্যাজেল যখন আনমনা হয়ে পড়েছিল আর তার মাথা প্রায় ফাঁকা হয়ে আসছিল, ঠিক তখনই সে দরজার পাশে এক ধূসর সাদা ইঁদুর দেখতে পেল। সেটা পাগলের মতো তার থাবা নাড়াচ্ছিল। হ্যাজেল ধৈর্য ধরে তার মায়ের কথাগুলো আবারও শুনল, তারপর নিজের বেডরুমে ফিরে যাওয়ার একটা অজুহাত খুঁজে নিল। সে দরজা বন্ধ করে তালা দিল। তার পায়ের কাছে কোত্থেকে যেন সেই গ্রেইশ হোয়াইট র্যাটটা এসে হাজির হল। সেটা অদ্ভুত মজার ভঙ্গিতে সেখানে বসল। গ্রেইশ হোয়াইট র্যাট মানুষের ভাষায় কম্পন সৃষ্টি করে বলল, আমি চারপাশের পরিবেশে কিছু একটা গণ্ডগোল খুঁজে পেয়েছি। হ্যাজেল একটু অবাক হল, তারপর জিজ্ঞেস করল, কি হয়েছে? গ্রেইশ হোয়াইট র্যাট তার ডান থাবা তুলে জানালার দিকে ইশারা করল। সে জানাল, এই রাস্তায় চার্চ অফ এভানাইটের বিয়ন্ডাররা তদন্ত করছে। বেশ বড় আকারের তদন্ত। হ্যাজেল ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তারা কি খুঁজছে? গ্রেইশ হোয়াইট র্যাট আস্তে শ্বাস নিয়ে বলল, আমি কি করে জানব? তবে ব্যাপারটা নিশ্চিতভাবে খুব গুরুতর। এইভাবে তারা খুব সহজেই তোমার কোনো গোপন কিছু খুঁজে বের করতে পারে। হ্যাজেল একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, তারা কিভাবে এটা খুঁজে পেল? নর্দমার সূত্রগুলো কি উড়িয়ে দেয়া হয়নি? সমস্যাগুলো কি মিটিয়ে ফেলা হয়নি? গ্রেইশ হোয়াইট র্যাট কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। কয়েক সেকেন্ড পরে সে অস্পষ্টভাবে উত্তর দিল, সরকারি বিয়ন্ডারদের কাছে তদন্ত করার অনেক অদ্ভুত কিন্তু কার্যকর উপায় আছে। সংক্ষেপে, আমাকে তোমার স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। এখানেই সব তথ্য ফাঁস হওয়ার ভয় সবচেয়ে বেশি। হ্যাজেল ইঁদুরটার দিকে তাকাল আর তার কুঁচকানো ভ্রু শান্ত হল। সে বলল, ঠিক আছে। গ্রেইশ হোয়াইট র্যাট বিরক্তির সাথে চেঁচিয়ে উঠল, এমন অনিচ্ছুক মুখ করে থেকো না। এই সামান্য শক্তিটুকু জমাতে আমার কত কষ্ট হয়েছে, আর এখন তা আবার নষ্ট হতে চলেছে। এই রাস্তাটা কি অভিশপ্ত? প্রথমে এক অদ্ভুত অবস্থার ডিমনেস, তারপর হিরো ব্যান্ডিড ব্ল্যাক এম্পারারের আবির্ভাব, আর এখন নাইট হক্সের মতো দল এই রাস্তায় নজর দিচ্ছে। রাত 7:30টার দিকে হ্যাজেল তার বাবা মা, সংসদ সদস্য মাস্ট আর রিয়ানার সাথে এমপ্রেস বোরোয় গেল, আর অড্রে হল এর প্রাসাদে ঢুকল। আজ জন্মদিনের বল থাকায় অড্রে হল এর সাথে তার সরাসরি দেখা হল না। সে শুধু তার বাবা মায়ের পাশে শান্তভাবে দাঁড়িয়ে রইল, যখন তারা আর্ল হল, লেডি কেইটলিন আর লর্ড হিবার্ট হল এর সাথে কথা বলছিল। হ্যাজেলের কাছে এই সম্মানিত অভিযাত্রা সাধারণ মানুষের মতোই মনে হল, তাই সে নিজেকে খুব একটা সংযত রাখল না। তার চালচলন আর কথাবার্তা বেশ স্বাধীনচেতা ছিল। তার মায়ের বারবার বলা কথাগুলো না থাকলে হ্যাজেল হয়তো মানতই না যে এই সুন্দর ডান্স ফ্লোর, দামি মিউরাল আর চমৎকার মূর্তিগুলো শ্রদ্ধা পাওয়ার যোগ্য। লোকজনকে দেখে হাসতে হাসতে হ্যাজেল অবশেষে বল শুরু হওয়ার জন্য অপেক্ষা করল। সে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ অড্রে হলকে দেখল। অড্রে হল আর্ল হল আর তার স্ত্রীর হাত ধরে দোতলার ঘর থেকে বেরিয়ে এসে ডান্স ফ্লোরের দিকে তাক করা রেলিংয়ের কাছে পৌঁছাল। হ্যাজেল তাকে দেখল আর অভ্যাসগতভাবে তার পোশাকের সাথে গয়নার মিল লক্ষ্য করল, কিন্তু তার দৃষ্টি কিছুতেই সরল না। উপরে ঝুলন্ত ঝাড়বাতির তিমির তেলের মোমবাতিগুলো থেকে অদ্ভুত স্বপ্নের মতো রং ছড়াচ্ছিল। সেই আলো 18 বছর বয়সী অড্রে হল। এর ওপর পড়ায় তার পান্নার মতো চোখ, নিখুঁত চেহারা আর সোনালি চুল যেন জ্বলে উঠছিল। তা তার পোশাক আর গয়নাকেও হার মানাচ্ছিল। হ্যাজেল কিছুক্ষণের জন্য মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। আর্ল হল কি বলছিলেন তা সে শুনতেই পেল না।
তারপর যখন মিউজিক শুরু হলো আর অড্রে হলো আর্ল হলো এর সাথে নাচতে শুরু করল, তখন তার ঘোর ভাঙল। সবসময় গর্বিত হ্যাজেল হঠাৎ নিজেকে খুব ছোট মনে করল। সে ভাবল, এই অসাধারণ মেয়েটির কোনো বিয়ন্ডার ক্ষমতা না থাকলেও সে কোনো অংশে অড্রে হল এর চেয়ে কম নয়। হ্যাজেল নিজের ঠোঁট কামড়ে চারপাশে তাকাল। সে বুঝতে পারল সবার দৃষ্টি অড্রে হল কেড়ে নিয়েছে, শুধু এক একজনের অনুভূতি এক এক রকম। হ্যাজেল স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেই রাতে সে আর আগের মতো অহংকারী আচরণ করল না, তবে সে প্রতিটা মুহূর্ত অপেক্ষা করছিল কখন এখান থেকে বের হওয়া যায়। সে বাড়ি ফিরে নিজের কাজগুলো নিয়ে ব্যস্ত হতে চাইছিল, যাতে আরও শক্তিশালী আর জাদুকরী ক্ষমতা অর্জন করতে পারে। অবশেষে বল শেষ হল আর হ্যাজেলের পরিবার বিদায় নিয়ে দরজার দিকে হাঁটল। বের হবার সময় হ্যাজেল পেছনে না তাকিয়ে পারল না। সে দেখল অড্রে হল ডান্স ফ্লোরের পাশে দাঁড়িয়ে খুব সুন্দর একটা হাসি নিয়ে প্রতিটি অতিথিকে বিদায় জানাচ্ছে। সে যেন তখনও সবার আকর্ষণের কেন্দ্রে। জন্মদিনের বল শেষ হওয়ার পর অড্রে হল তার গয়নাগুলো খুলল আর ঘুমের পোশাক পরে বাথরুমে গেল। পাশে বাথরোব রাখা ছিল, কিন্তু সে গোসল করতে তাড়াহুড়ো করল না। সে আগে কোনায় বসে মিস্টার ফুলের কাছে প্রার্থনা করে জানাল যে সে প্রস্তুত। 10 সেকেন্ডের মধ্যে সে দেখল যেন এক বিশাল লাল স্রোত তার দিকে ধেয়ে আসছে। কুয়াশার উপরে অড্রে হল বিশাল ব্রোঞ্জ টেবিলের পাশে হাজির হল। এবার সে মিস্টার ফুলকে দেখতে পেল না। সে দেখল এক প্রাচীন কনফেশনাল। এটা 1.5 মানুষের উচ্চতার এক বাদামি রঙের কাঠের বাক্স। দুই পাশেই দরজা ছিল আর মাঝখানে এক কাঠের তক্তা দিয়ে আলাদা করা। অড্রে হল ভাবল, আমি ভেবেছিলাম মিস্টার ওয়ার্ল্ড হয়তো মিস্টার ফুলকে কোনো দেয়াল তৈরি করতে বলবে যার আড়ালে আমরা কথা বলব। যদিও কাজটা একই, তবে কনফেশনালটা বড্ড অন্ধকার আর ছোট। সে একটা মেয়ের অনুভূতি একেবারেই বোঝে না। অড্রে হল হাসল, তারপর কনফেশনালের আধা খোলা দরজার দিকে গেল। সে ভেতরে ঢুকে একপাশে পা মুড়ে বসল। কাঠের দরজা বন্ধ করার পর জীবনে প্রথমবার রোগীর চিকিৎসা করতে যাওয়ার উত্তেজনা তার মনে কাজ করছিল। অন্ধকার আর পরিবেশের কারণে সে তার সমস্ত আড়ষ্টতা ঝেড়ে ফেলল। সে নিজের আঙুল দিয়ে কাঠের পার্টিশনে টোকা দিল। বলল, হ্যালো মিস্টার ওয়ার্ল্ড, তুমি কি সেখানে আছো? উল্টো দিকে পা ছড়িয়ে বসে থাকা ক্লাইন মোরেত্তি অড্রে হল এর উৎফুল্ল স্বরে প্রভাবিত হল। তার মনও কিছুটা হালকা হল। সে বলল, তুমি শুরু করতে পারো। এবার সে কুয়াশা দিয়ে নিজেকে ঢাকল না, বরং নিজেকে ঘেরমান স্প্যারো হিসেবে তৈরি করল। অড্রে হল তাকে দেখে ভাবল, সত্যিই মিস্টার ওয়ার্ল্ডের মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। সে খুব চিন্তিত আর অস্থির। অড্রে হল সাইকিয়াট্রিস্ট এর প্ল্যাকেট ক্ষমতা ব্যবহার করল। এক মৃদু অদৃশ্য ঢেউ বয়ে গেল আর ক্লাইন মোরেত্তি অনুভব করল গ্রীষ্মের দুপুরের গরমে যেন হঠাৎ এক শীতল সকালের বাতাস বইছে। তার মনের সমস্ত ক্লান্তি আর অস্থিরতা নিমেষেই মুছে গেল। মিস্টার ওয়ার্ল্ডকে সুস্থ হতে দেখে অড্রে হল স্বস্তির নিঃশ্বাস ফেলল আর নিচু স্বরে জিজ্ঞেস করল, তোমার কি ইদানিং দুঃস্বপ্ন দেখছ? নাইটমেয়ার? ক্লাইন মোরেত্তি 2 সেকেন্ড ভাবল, তারপর বলল, হ্যাঁ, আমি এমন একটা শহরের স্বপ্ন দেখি যা কুয়াশায় ঢাকা। আকাশের লাল চাঁদটা কখনো স্পষ্ট, কখনো ঝাপসা হয়ে যায়। শহরের মাঝখানে একটা কালো ক্যাথেড্রাল। তার ভেতর ঝোলানো আছে অনেক লাশ। বিভিন্ন যুগের পোশাক পরা সেই লাশগুলো বাতাসে দুলছিল আর অদ্ভুত সব শব্দ করছিল। তাছাড়া সেখানে দাঁতের ফাঁকে মানুষের মাংস ভর্তি এক সুন্দরী নারী ছিল, আর অগণিত ছোট মাশরুম দিয়ে তৈরি এক মাশরুম ম্যানও ছিল। নিজের মানসিক সমস্যার চিকিৎসার জন্য ক্লাইন মোরেত্তি তার স্বপ্নটাকে খুব গুছিয়ে বলল, কিন্তু সে এসব বাস্তবে দেখেছে এমনটা বলল না। সেই সুন্দরী নারীর পরিচয় বা অদ্ভুত মাশরুমের উৎস সম্পর্কেও কিছু গোপন রাখল। সেই সাথে সে একগুচ্ছ স্বচ্ছ ম্যাগট এবং জারাতুলের অস্তিত্বের কথা লুকিয়ে গেল। জাস্টিস মনোযোগ দিয়ে শুনছিল। তার বেন্ডার ইন্টুইশন আর মিস্টিসিজম ও সাইকোলজির জ্ঞান থেকে সে ভাবল। তারপর বলল, মিস্টার ওয়ার্ল্ড, আমি এই ভয়ঙ্কর আর কুৎসিত স্বপ্নটা কল্পনা করতে পারছি। আমি সেই প্রচণ্ড আতঙ্কটাও অনুভব করতে পারছি যেটা আপনাকে তাড়া করছে। কাঠের পার্টিশনের ওপাশ থেকে কোনো প্রতিবাদ না আসায় জাস্টিস আরও আত্মবিশ্বাসী হল। সে মনে মনে আরেকবার প্ল্যাকেট করল আর গাইড করা শুরু করল। স্বপ্নে দেখা ভয়ের অনেক কিছুই মনের গভীরে লুকানো থাকে। হৃদয়ের ভয়ের উৎস মূলত দুটো। একটা হল অজানা, আর দ্বিতীয়টা যা আটকানো সম্ভব নয়। আপনার স্বপ্নে দেখা ভয়ঙ্কর জিনিসগুলো শুধুই ওপরের আবরণ। আপনি আসলে ভয় পাচ্ছেন সেগুলোকে, যেগুলো এগুলোকে রিপ্রেজেন্ট করে, সেগুলোর আড়ালে লুকিয়ে থাকা সত্যকে। বলতে বলতে জাস্টিস হঠাৎ জিজ্ঞেস করল, সেই সত্যটা কি? জাস্টিসের কোমল মিষ্টি কণ্ঠস্বরে ক্লাইন মোরেত্তি ধীরে ধীরে শান্ত হচ্ছিল। নিজের মনকে বোঝার চেষ্টা করছিল সে। হঠাৎ সেই প্রশ্নটা শুনে সে অবচেতনভাবে উত্তর দিল, সেই সত্তাটা যে এসব তৈরি করেছে।
সে একটু থামল আর ইতস্ততভাবে যোগ করল, তারা একই সাথে অজানা, আর তাদের আটকানো সম্ভব নয়। এই পর্যায়ে এসে ক্লাইন মোরেত্তি বুঝল কেন সে দুঃস্বপ্ন দেখছে আর কেন তার মানসিক অবস্থা এত খারাপ। সে সহজাতভাবেই কিছু ব্যাপার নিয়ে আতঙ্কিত বোধ করছিল, আর তার মনে কিছু নেতিবাচক আবেগ কাজ করছিল। সেগুলোর মধ্যে ছিল একগুচ্ছ স্বচ্ছ ম্যাগট এবং জারাতুলের ভয়ঙ্কর কাণ্ড। এছাড়াও ছিল ইরেজার অ্যাঞ্জেলের অদ্ভুত সব কাজ, আর ডার্ক স্যাক্রেড অ্যাম্বলেম যে দরজা খোলার চাবিকাঠি সেটা। এগুলো আলাদাভাবে এমন এক হতাশার আবহ তৈরি করেছিল যা আটকানো অসম্ভব মনে হচ্ছিল, আর কে বন্ধু আর কে শত্রু তা না জানার এক অস্থিরতাও কাজ করছিল। হ্যাঁ, আমি সেই একগুচ্ছ স্বচ্ছ ম্যাগটকে ভয় পাই, যারা সম্ভবত সেয়ার পাথওয়ের সিকোয়েন্স এক অ্যাটেন্ডেন্ট অফ মিস্ট্রিজ। আমি জারাতুলকে ভয় পাই, যে দরজা খুলে কোনো অজানা উদ্দেশ্য সফল করেছে। আমি গডেসকে ভয় পাই, যার চিন্তাভাবনা অজানা, আর ইরেজার অ্যাঞ্জেলকেও। ক্লাইন মোরেত্তি দীর্ঘশ্বাস ফেলল আর নিজের ভয়ের কথা স্বীকার করল। জাস্টিস আবার প্লাকেট ব্যবহার করল আর বুঝতে পারল মিস্টার ওয়ার্ল্ডের মন এখন অনেক শান্ত। সে খুশি হল আর সাহস করে বলল, ভয়ের সবচেয়ে বড় উৎস হল আত্মবিশ্বাসের অভাব। ভেবে দেখুন এই বিষয়ে কোনো ভুল বা অসতর্কতা আপনার হয়েছিল কিনা। আপনার মন বারবার আপনাকে সতর্ক আর ইঙ্গিত দিচ্ছে, সেটাই শেষ পর্যন্ত দুঃস্বপ্নের রূপ নিয়েছে। অসতর্কতা আর ভুল। মনের সতর্কবার্তা জাস্টিসের কথাগুলো নিয়ে ক্লাইন মোরেত্তি ভাবতে লাগল, আর যে ব্যাপারগুলো তাকে আতঙ্কিত করছিল সেগুলোর বিবরণ সাজাতে শুরু করল। কিছুক্ষণ পরই তার চেহারা গম্ভীর হয়ে গেল। সে একটা সমস্যা খুঁজে পেল। আমি পবিত্র তলোয়ার সাক্ষী রেখে গডেসের কাছে শপথ করেছিলাম। যদিও আমি তখনও ক্লাউন হইনি, গ্রে ফগের শক্তি তখনও বাস্তব দুনিয়ায় প্রবেশ করেনি, তাই কোনো বিশেষ ডেইটি, সেমিগড বা স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণী আমাকে খেয়াল করতে পারেনি। কিন্তু আমি ফেইটকে বোকা বানাতে পারতাম না, কারণ মনস্টার পাথওয়ের বেন্ডাররাও সেটা পারে। আর গডেসের আরেকটা নাম আছে, তিনি এমপ্রেস অফ মিসফরচুন অ্যান্ড হরর। তিনি দুর্ভাগ্যের ওপর নিয়ন্ত্রণ রাখেন আর ফেইটের ডোমেইনের একজন ডেইটি। তার মানে সেই সময় থেকেই আমি তাদের নজরে পড়ে গিয়েছিলাম। ক্লাইন মোরেত্তির হৃদয় ধীরে ধীরে ডুবে গেল, আর অজানা থেকে আসা ভয়টা অনেকটাই কমে গেল। সে কোনো উত্তর দিল না, জাস্টিসের কথারও অপেক্ষা করল না। সে জিজ্ঞেস করল, যদি আপনি এমন এক বা একাধিক শত্রুর মুখোমুখি হন যাদের হারানো খুব কঠিন, তবে আপনি কি করবেন? জাস্টিস তার রোগীর প্রশ্নে বিরক্ত হল না, বরং সে ভাবল এটা ভালো লক্ষণ। কিছুক্ষণ চিন্তা করে সে বলল, প্রথমে তাদের এড়িয়ে চলুন আর লুকিয়ে থাকুন। নিজের উন্নতি করার চেষ্টা করুন। যদি এড়িয়ে থেকে পাওয়ার সময় আপনার শত্রুর মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট না হয়? ক্লাইন মোরেত্তি চাপ দিয়ে বলল, যদি দুয়ের মাঝে আকাশপাতাল ব্যবধান থাকে তবে কি করবেন? জাস্টিস গম্ভীরভাবে উত্তর দিল আর তাকে সান্ত্বনাও দিল, যথেষ্ট সাহায্যকারী খুঁজে বের করুন। সাহায্যকারী ক্লাইন মোরেত্তির মনে হঠাৎ অনেক নাম ভেসে উঠল। তার মন কিছুটা শান্ত হল। সে আবার জিজ্ঞেস করল, যদি সাহায্যকারীদের নিয়েও শত্রুদের আটকানো সম্ভব না হয় তবে কি হবে? যদি এমন সাহায্যকারী থাকে যারা নিজেদের কোনো স্বার্থ হাসিল করতে চাইছে যা হয়তো আপনার জন্য ভালো, কিন্তু একই সাথে তারা আপনার ক্ষতিও করতে পারে? জাস্টিস চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড ভেবে সে উত্তর দিল, আপনি কোনো ডেইটির কাছে প্রার্থনা করতে পারেন। সে প্রায় জাস্টিসকে বলে ফেলেছিল, আপনি মিস্টার ফুল এর সাহায্য নিতে পারেন। এই প্রশ্নোত্তরের পর্ব থেকে জাস্টিস একটা বিষয় নিশ্চিত হতে পারল। মিস্টার ওয়ার্ল্ডের মানসিক সমস্যাগুলো শক্তিশালী আর ভয়ঙ্কর শত্রুদের কারণে হচ্ছে, কিন্তু তার গভীর মনে একটা ভয় আছে যে এই সাহায্যকারীদের উদ্দেশ্যও হয়তো অজানা। কোনো ডেইটির কাছে প্রার্থনা করা ক্লাইন মোরেত্তি সরাসরি বলার সাহস পেল না, যদি ডেইটিদের কাছে প্রার্থনা করেও সমাধান না হয়, কারণ ডেইটিদের চিন্তা বোঝা আরও কঠিন। তাছাড়া এটা তো মিস্টার ফুলের রাজ্য, আর সে তো মিস্টার ফুলের একজন ব্লেসড। সে কথাগুলো গুছিয়ে বলল, ডেইটিরা শুধু নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাহায্য করতে পারে। যদি তা যথেষ্ট না হয় তবে কি হবে? জাস্টিস প্রথমে বলতে চেয়েছিল কোনো না কোনো উপায় তো থাকেই, আর ভালো সবসময় মন্দের ওপর জয়ী হয়, কিন্তু সে নিজেই তা বিশ্বাস করতে পারল না। সে কোনো উদাহরণের কথা ভাবতে পারল না, তাই ঠোঁট কামড়ে বলল, আমি জানি না। কনফেশনাল এর ভেতরে নিস্তব্ধ অন্ধকার। দুজনেই কথা বলা থামালো আর নিজেদের মনের ভেতরে সংগ্রাম করতে লাগল। অবশেষে জাস্টিস নীরবতা ভাঙল আর কাঠের পার্টিশনের দিকে তাকাল। যাই হোক, কিছু একটা তো করতেই হবে। কাজ চালিয়ে যান। আপনি এভাবে হাল ছেড়ে দিয়ে লড়াই বন্ধ করতে পারেন না। ঠিক অন্তত আমার কাছে এখনও অনেক গোপন রহস্য আর ভরসা করার মতো অনেক কিছু আছে। ক্লাইন মোরেত্তি চোখ বন্ধ করল আর কাঠের পার্টিশনে হেলান দিল। তার চিন্তাগুলো ধীরে ধীরে শান্ত হল। সে আর আগের মতো অস্থির বা হতাশ ছিল না। জাস্টিস তার পরিবর্তন বুঝতে পারল আর সাথে সাথে আরেকবার প্ল্যাকেট করল।
তাতে ক্লাইন মোরেত্তির মানসিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। আমি এখন অনেক ভালো বোধ করছি। চিকিৎসার জন্য ধন্যবাদ। আপনি কী ধরনের কনসালটেশন ফি চান? ক্লাইন মোরেত্তি জিজ্ঞেস করল। আসলে আমাকেই ধন্যবাদ দেওয়া উচিত যে আপনি আমাকে একটা কেস হ্যান্ডেল করার সুযোগ দিয়েছেন। জাস্টিস ফি নিতে চাইল না। সে অন্ধকারের মধ্যে কাঠের পার্টিশনটার দিকে তাকাল। সে মিস্টার ওয়ার্ল্ডের আগের বিষণ্ণতা, ঠান্ডা মনোভাব আর তার নির্মম আচরণের কথা ভাবল। তার মানসিক সমস্যার সাথে হয়তো তার ব্যক্তিত্বেরও সম্পর্ক আছে। জাস্টিস হঠাৎ একটা বুদ্ধি পেল আর হাসল। আমার কনসালটেশন ফি খুব বেশি কিছু না। আপনি শুধু আমার সুখী হওয়ার কামনা করুন। এসব কি হচ্ছে? ক্লাইন মোরেত্তি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। সে ভুলেই গিয়েছিল যে সে গেরমান স্প্যারোর মুখোশ পরে আছে। এমন অদ্ভুত অনুরোধ সে আগে কখনো শোনেনি। ক্লাইন মোরেত্তি কিছুক্ষণ ইতস্তত করল। শেষে সে মিস্টার ওয়ার্ল্ডের পরিচয়ে ঠান্ডা গলায় বলল, আপনি যখন অনুরোধ করেছেন আমি আপনার সুখ কামনা করি। জাস্টিসের হাসিটা আরও উজ্জ্বল হয়ে উঠল। আমিও আপনার সুখ কামনা করি। মিস্টার ওয়ার্ল্ড, সবসময় সবকিছু মনের ভেতরে চেপে রাখবেন না। একটু বেশি হাসুন আর সুখী থাকার চেষ্টা করুন। এতে বেশিরভাগ সমস্যাই দূর হয়ে যাবে। যাই হোক, আপনার মানসিক সমস্যা মিটেছে, তবে কয়েকদিন পর বা পরের সপ্তাহে আবার একবার আসতে হবে। ক্লাইন মোরেত্তি কি বলবে ভেবে পেল না, শুধু মাথা নাড়ল। তারপর সে শুনতে পেল অন্য পাশের দরজা খোলার শব্দ। মিস্টার ফুলের নজরে সে দেখল জাস্টিস কনফেশনাল থেকে বেরিয়ে শরীর সোজা করল। তাকে বাস্তব দুনিয়ায় পাঠানোর পর ক্লাইন মোরেত্তি গ্রে ফগের ওপরে বেশিক্ষণ থাকার সাহস করল না। সে দ্রুত সেখান থেকে চলে গেল আর বিছানায় শুয়ে পড়ল। সেই মুহূর্তে তার মানসিক অবস্থা পুরোপুরি ঠিক হয়ে গেছিল। শরীর আর মন শান্ত হওয়ায় সে একটা বিষয় খেয়াল করল। সে তার ম্যারিওনেটিস্ট পোশানের অনেকটাই হজম করে ফেলেছে। উন্নতি তার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এটা এই কারণে যে আমি আমার ম্যারিওনেটের সাহায্য নিয়ে এক সেমিগড পানাতিয়াকে বোকা বানিয়েছি, আর সেই ফগি শহরে আমার প্ল্যান করা পারফরমেন্সটা পানাতিয়া আর মিস্টার একে দিয়ে সফলভাবে শেষ করেছি। তার মানে শুধু ছায়ার আড়ালে লুকানো আর প্রতিটি ম্যারিওনেটের আলাদা ব্যক্তিত্ব তৈরির পাশাপাশি ম্যারিওনেটিস্টের নীতিতে এটা অন্তর্ভুক্ত যে শত্রুকে নিয়ন্ত্রণ করে তাকে ম্যারিওনেট হিসেবে ব্যবহার করতে হবে। ক্লাইন মোরেত্তি মনে মনে ভাবল। সে বিশ্বাস করল যে বছরের শেষ হওয়ার আগেই সে পুরো পোষণ হজম করে ফেলতে পারবে। সে মিশ্র অনুভূতি নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল আর জানালার পর্দা সরিয়ে লাল চাঁদটার দিকে তাকাল। মনে মনে বলল, সেই হারানো চাকরটাকে তো পাওয়া যাওয়ার কথা। আমার রেখে আসা ক্লুগুলোও তো খুঁজে পাওয়ার কথা। সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালের বেসমেন্টে লিওনার্ড, সিন্ডি, বব আর অন্যরা ক্যাপ্টেন সুয়েস্টের দিকে তাকাল যে মিটিং থেকে ফিরে এসেছে। তারা নতুন কোনো ক্লু পাওয়ার অপেক্ষায় ছিল। সুয়েস্ট এক চুমুক সুগন্ধি কফি খেল আর বলল, হারানো চাকরটাকে পাওয়া গেছে। যে ঘরে তাকে রাখা হয়েছিল সেখানে অনুপ্রবেশকারীর কিছু কাপড় পড়েছিল। এটা নিশ্চিত যে সেগুলো সেই পাগলা অ্যাডভেঞ্চারার গেরমান স্প্যারোর, যে আগে সমুদ্রে সক্রিয় ছিল। কেন সবকিছুর সাথে এই পাগল অ্যাডভেঞ্চারার জড়িত থাকে? লিওনার্ড একটু অবাক হল আর সরাসরি জিজ্ঞেস করল, সে কখন ব্যাকল্যান্ডে এলো? কেউ জানে না। শুধু নিশ্চিতভাবে বলা যায় যে এই পাগল অ্যাডভেঞ্চারার গত কয়েক সপ্তাহে সমুদ্রে দেখা দিয়েছিল আর কিছু জলদস্যু শিকার করেছিল। সুয়েস্ট শান্ত গলায় বলল। চার্চ অফ স্টর্মসের কাছে আরও তথ্য আছে। MI9 ও অনেক কিছু জানে বলে মনে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করবে। সুয়েস্ট কথা শেষ করার পরপরই একটা টেলিগ্রাম এলো। সেটা এসেছিল ডেসির নাইটহকদের কাছ থেকে। তাতে লেখা ছিল, ডোয়াইন দান্তেস এর বর্তমান পরিচয়টা ভুয়া। গত 10 বছর সে সাউদার্ন কন্টিনেন্টে কাটিয়েছে, অ্যাডভেঞ্চার করে অনেক ধনসম্পদ কুড়িয়েছে, আরও নিশ্চিত হতে সময় লাগবে। এই জায়গাটা খুব বিশৃঙ্খল আর এখানে প্রায় যুদ্ধ হয়, তাই এলাকাগুলোর জুরিসডিকশন বারবার পরিবর্তন করা হয়। এটা বেশ অদ্ভুত একটা গল্প মনে হচ্ছে। নতুন সমুদ্রপথ আবিষ্কারের পর থেকে ঝুঁকি নিয়ে ধনী হওয়ার গল্পের কোনো শেষ নেই। সুয়েস্ট তার টেলিগ্রামের বিষয়বস্তু নিয়ে সাধারণভাবেই মন্তব্য করল। ভাবতে ভাবতে সে একজন বিশেষ রেড গ্লাবের দিকে তাকাল। সে বলল, আমার মনে পড়ছে আমরা আগে ডোয়াইন দান্তেসকে তদন্ত করেছিলাম এবং তার স্বপ্নে তার সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, যে রেড গ্লাব এই কাজের দায়িত্বে ছিল সে মাথা নাড়ল। সে বলল, আমি সরাসরি তাকে এসব বিষয়ে কিছু জিজ্ঞেস করিনি, তবে আমি বুঝতে পেরেছিলাম ডোয়াইন দান্তেস ব্যালাম মহাদেশের ব্যাপারে বেশ পরিচিত। তার সেখানে প্রচুর অভিজ্ঞতা আছে। লিওনার্ড টেলিগ্রামের বিষয়বস্তু নিয়ে সন্দেহ করছিল। সে মনে মনে ভাবল, এটি হয়তো চতুর্থ যুগ থেকে বেঁচে থাকা কোনো অমর দানবের আরেকটি ছদ্মবেশ। তবে সে তার সতীর্থদের তার এই অনুমানের কথা জানাল না, কারণ তার কাছে এর কোনো ভিত্তি ছিল না। সুয়েস্ট বিষয়টিতে বিশেষ মনোযোগ দিল না। সে বলল,
গিরম্যান স্প্যারো সম্পর্কিত সূত্রগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে? নাইটমেয়ার হিসেবে সিন্ডি তার সন্দেহ প্রকাশ করল। সে বলল, যেহেতু এই উন্মাদ অ্যাডভেঞ্চারার গত কয়েক সপ্তাহ ধরে সমুদ্রেই ছিল, তাই সে কখন ব্যাকল্যান্ডে এলো? আমি সময় নিয়ে ভাবছি না, আমি ভাবছি তার ব্যাকল্যান্ডে আসার সময় হয়েছিল কিনা। আমরা সমুদ্র থেকে বেশ দূরে আছি তো। সোয়েস্ট শান্তভাবে মাথা নাড়ল। সে বলল, মিটিংয়ে একজন ডিকন এই প্রশ্ন তুলেছিলেন। গিরম্যান স্প্যারোকে শেষবার যেখানে দেখা গিয়েছিল সেই সময় এবং স্থান অনুযায়ী তার গতকাল রাতে ব্যাকল্যান্ডে পৌঁছে ইনফিল্ট্রেশন সম্পন্ন করার কথা নয়। তবে আমি স্বাভাবিক পরিস্থিতির কথা বলছি। সোয়েস্ট আরও বলল, নিখোঁজ ভৃত্য আমাদের জানিয়েছে স্কোয়ার পরিষ্কার করার সময় হঠাৎ সে তার শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে জমে গিয়েছিল এবং সাহায্যের জন্য চিৎকার করতে পারছিল না। সে অ্যাবস্ট্রাক্ট অয়েল পেইন্টিংয়ের মতো উজ্জ্বল রং দেখতে পাচ্ছিল এবং মনে হচ্ছিল তার শরীর উপরের দিকে ভেসে যাচ্ছে। পরে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং জেগে ওঠার পর নিজেকে ইস্ট বরোয়ের একটি রুমে আবিষ্কার করে। সোয়েস্ট বলল, প্রথম অংশটি একজন রেথ দ্বারা আক্রান্ত হওয়ার বর্ণনার সাথে মিলে যায়। পরের অংশটি কোনো ট্র্যাভেলারের টেলিপোর্ট হওয়ার সন্দেহ তৈরি করে। যদি এটি সত্যিই টেলিপোর্ট হয়, তবে গিরম্যান স্প্যারো যে কোনো মুহূর্তে ব্যাকল্যান্ডে হাজির হতে পারে। রেড গ্লাভরা বিভিন্ন বিয়ন্ডার পাথের ব্যাপারে তাদের সহকর্মীদের চেয়ে অনেক বেশি জানত। রেথ এবং ট্র্যাভেলার তাদের কাছে অপরিচিত কিছু ছিল না। সোয়েস্টের ব্যাখ্যা শোনার পর আরেকজন রেড গ্লাভ চিন্তা করে বলল, গুজব আছে যে অ্যাডমিরাল অব ব্লাড, যাকে গিরম্যান স্প্যারো স্বীকার করেছিল, সে একজন রেথ। সবকিছু মিলে যাচ্ছিল। গিরম্যান স্প্যারো যে রেথ হওয়ার ক্ষমতা অর্জন করতে পারে তা মেনে নেওয়া অসম্ভব ছিল না। সহজ উপায় ছিল কোনো আর্টিজানকে দিয়ে শিকারকে একটি সিল্ড আর্টিফ্যাক্টে পরিণত করা। সিন্ডি আরও তথ্য মনে করল। সে বলল, শোনা যায় গিরম্যান স্প্যারো নিজের চেহারা বদলাতে পারে, আর যে ঢুকেছিল সে কিপারের ছদ্মবেশ ধরেছিল। সোয়েস্ট তার কপালে হাত ঘষল। সে বলল, দারুণ চিন্তা। এই তথ্যগুলো অনুযায়ী আমরা প্রাথমিক সিদ্ধান্তে আসতে পারি যে সেই অনুপ্রবেশকারী হল গিরম্যান স্প্যারো। এতে আমাদের তৈরি করা তালিকাটি ভুল হতে পারে। গিরম্যান স্প্যারোরও তথ্য সংগ্রহের জন্য বারবার ক্যাথেড্রালে আসার প্রয়োজন নেই। সে প্রতিদিন চেহারা বদলে পরিস্থিতি বুঝতে ঢুকতে পারে। এটি কোনো সঙ্গীকে ব্যবহার করার চেয়ে অনেক বেশি গোপনীয়। ব্যাকল্যান্ডের সবচেয়ে বড় এবং পবিত্র সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রালে প্রতিদিন অগণিত মানুষ আসত। কোনো বিশপই তাদের দেখা সব অপরিচিত মুখ মনে রাখতে পারতেন না। লিওনার্ড তার ভ্রু ঘষে বলল, এর মানে আমাদের কাছে থাকা নামগুলোর কোনো মানে নেই? সোয়েস্ট হাততালি দিয়ে বলল, সেটা কিছুটা পরিষ্কার। আমাদের ফোকাস এখন গিরম্যান স্প্যারোর ওপর হওয়া উচিত। অন্য লক্ষ্যগুলোকে আপাতত বাদ দিয়ে আমরা সাধারণ নজরদারি চালাতে পারি। এখন কাজে লেগে পড়ো। লিওনার্ডের কোনো আপত্তি ছিল না। সে তথ্য সংগ্রহের জন্য মেশিনারি হাইভ মাইন্ড, ম্যান্ডেটেড পানিশার্স এবং MI9 কাছে যেতে চেয়েছিল। মঙ্গলবার সকালে ক্লাইন মোরেত্তি প্রাকৃতিকভাবেই জেগে উঠল। তার মনে হালকা ও শান্ত অনুভূতি ছিল। সে ভাবল, একজন সাইকিয়াট্রিস্ট এর বিয়ন্ডার ক্ষমতাগুলো শেষ পর্যন্ত বেশ কাজের। এটি মিস জাস্টিসের সংক্রামক আশাবাদের সাথে সত্যিই মিলে যায়। ক্লাইন বিছানা থেকে নামল এবং পর্দাগুলো সরিয়ে দিল। সে আরাম করে বাইরের দৃশ্য এবং সোনালি সূর্যের আলো উপভোগ করল। সে আবার নতুন উদ্যম ফিরে পেল এবং আগামী কয়েক মাসের জন্য পরিকল্পনা শুরু করল। প্রথমত, একটি নতুন পাপেট নিতে হবে। দ্বিতীয়ত, ডোয়াইন দান্তেসের পরিচয় এবং পাপেট ব্যবহারের মাধ্যমে পশন ডাইজেশন দ্রুত করার স্ক্রিপ্ট সাজাতে হবে। তৃতীয়ত, এই প্রক্রিয়ায় বিজারো সর্সারার পশনের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে হবে। সে বিজারো বেনের জন্য লিটল সানকে জিজ্ঞেস করতে পারে। স্পিরিট ওয়ার্ল্ড প্লান্ডারের জন্য সে মিস্টার আজিকের সাহায্য চাইবে। চতুর্থত, সে ব্যাকল্যান্ডের গ্রেট স্মগ তদন্ত চালিয়ে যাবে এবং আসল অপরাধীকে খুঁজে বের করবে। এর মধ্যে আছে ইন্স জ্যাংউইল এবং সেই ডেমিগড যে ক্রেজি ক্যাপ্টেনকে মেরেছিল। তার অ্যাডভান্সমেন্ট রিচুয়ালের জন্য এদের চেয়ে উপযুক্ত লক্ষ্য আর নেই। তবে তাকে 08 ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাকে সবসময় কাকতালীয় ঘটনার ওপর নজর রাখতে হবে। সে সাধারণভাবেই বিষয়টি দেখবে এবং মূলত সহায়তা করবে। বিপজ্জনক তদন্তগুলো ট্রিসিকে দিয়ে করানো যেতে পারে। ক্লাইনের চিন্তাভাবনা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল। যদিও সে এখনও উদ্বিগ্ন বোধ করছিল, কিন্তু এটি আর তার মানসিক অবস্থা বা কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করছিল না। ব্যালকনি থেকে সরে এসে ক্লাইন বাথরুমে গেল এবং ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই সে আত্মবিশ্বাসের সাথে দরজা খুলল এবং তার ভৃত্য রিচার্ডসন ও বাটলার মি ওয়াল্টারকে বাইরে অপেক্ষা করতে দেখল। ভদ্রলোক সাদা গ্লাভস পরেছিলেন এবং নম্রভাবে মাথা নত করে বললেন, শুভ সকাল স্যার। আপনার আজকের শিডিউলে কেবল একটি কাজ আছে।
বিকেলে ৩টায় মেম্বার অফ পার্লামেন্ট মাস্টের সাথে ইস্ট ব্যালাম মিলিটারি ভেটারেন্স মেস এর একটি অনুষ্ঠানে যোগ দেওয়া। তিনি নতুন মেম্বার অফ পার্লামেন্ট, তাই তার আমন্ত্রণ গ্রহণ করলে আপনার রাজনৈতিক অবস্থান বোঝা যাবে। আপনি চাইলে এখনও সিদ্ধান্ত নিতে পারেন। ক্লাইন কিছুক্ষণ চিন্তা করে বলল, দরকার নেই, এটাই আমার পছন্দ। সে একটু থেমে জিজ্ঞেস করল, আমি প্রথমবারের মতো ইস্ট ব্যালাম মিলিটারি ভেটারেন্স মেসে যাচ্ছি, আমার কি খেয়াল রাখা উচিত? ওয়াল্টার তার পরামর্শ দিলেন, তারা ইস্ট ব্যালামে যে কাজ করেছে তার প্রশংসা করবেন, এই সুযোগে কিছু অনুদান দেবেন। খুব বেশি বা খুব কম দেওয়ার প্রয়োজন নেই। ৫০০ পাউন্ড একটি উপযুক্ত অঙ্ক। ৫০০ পাউন্ড সত্যি বলতে, আমি যে কোনো বৃত্তেই যাই না কেন, আমাকে প্রচুর টাকা খরচ করতে হয়। এর কারণ ডোয়াইন দান্তেসের কোনো উত্তরাধিকার বা ব্যাকগ্রাউন্ড নেই। সে শুধু টাকা দিয়েই রাস্তা তৈরি করতে পারে। ক্লাইন শান্তভাবে মাথা নাড়ল এবং তার বাটলারের পরামর্শে সম্মত হল। একই সময়ে সে তার বর্তমান সম্পদের হিসাব করল। আর্টিজান এখনও ওশান সংস্টার নিয়ে কাজ শেষ করেনি, তবে মেন্টর অফ ডিসঅর্ডার এবং ড্রুইডের জন্য টাকা পাওয়া গেছে, সব মিলিয়ে ১৬,০০০ পাউন্ড। আমার হাতে থাকা নগদ টাকা থেকে কয়েম কোম্পানির ৩% শেয়ার কেনার ১৩,০০০ পাউন্ড, ডোয়াইন দান্তেসের সংসারের দৈনন্দিন খরচ এবং ক্যাথেড্রালে অনুদানের টাকা বাদ দিলে এখনও ২৩,৯৮৫ পাউন্ড এবং ৫টি গোল্ড কয়েন বাকি আছে। এছাড়া আমি মিস মেসেঞ্জারের কাছে ৩,৪১৩টি গোল্ড কয়েন ঋণী। ৫০০ পাউন্ড আমার হাতে থাকা নগদ টাকার ২% ছাড়িয়ে গেছে। ক্লাইন আর কিছু না বলে বেডরুম থেকে বেরিয়ে গেল এবং সকালের নাস্তা করার জন্য দোতলার ডাইনিং রুমে গেল। সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল এর বেসমেন্টে লিওনার্ড মিচেল তার সতীর্থদের আগেই অফিসে ফিরে এল। সে প্রাসঙ্গিক তথ্য পেয়েছিল এবং একটি গুরুত্বপূর্ণ ব্যাপার জানতে পেরেছিল। প্রিন্স অ্যাডেসাক, যিনি ব্যাকল্যান্ডের গ্রেট স্মগে মারা গিয়েছিলেন, তিনি একবার তালিম ডুমোর মৃত্যুর তদন্তের জন্য একজন প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করেছিলেন, আর সেই প্রাইভেট ডিটেকটিভের নাম ছিল শার্লক মোরেটি। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। এরপর সে তার ডেস্কের নথিপত্রগুলোতে ঘুষি মারল এবং আরও সূত্র খোঁজার পরিকল্পনা করল। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। হঠাৎ সে প্রায় ৮ সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল, তারপর বিব্রত হয়ে তার কাপ তুলল এবং এক চুমুক কফি খেল। সে মনে মনে বিড়বিড় করল, আমি কি করতে চেয়েছিলাম? ঘুষি মারার পর ভুলে গেছি। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। কিছুক্ষণ সতর্কভাবে মনে করার পর লিওনার্ড অবশেষে মনে করতে পারল সে কি করতে চেয়েছিল। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। সে ড্রয়ার খুলে এক সেট ট্যারোট কার্ড বের করল। তারপর সে দ্য ফুল কার্ডটি খুঁজে বের করল এবং একটি কাগজের ওপর রাখল। তার ওপর সে ৩টি নাম লিখল, শার্লক মোরেটি, গেরম্যান স্প্যারো, ডোয়াইন দান্তেস। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। দ্বিধাগ্রস্ত হয়ে লিওনার্ড ৩টি নামকে দ্য ফুল কার্ডের সাথে জুড়ে একটি লাইন টানল, যা নির্দেশ করছিল যে তারা হয়তো দ্য ফুলে বিশ্বাসী কোনো গোপন সংগঠনের সদস্য। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। তাদের মধ্যে সে গেরম্যান স্প্যারোর পরিচয় নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চিত ছিল, তাই সে সেখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিল। এরপর লিওনার্ড দি এম্পারার কার্ডটি বের করল এবং শার্লক মোরেটি নামের পাশে রাখল। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। সে তার গায়ে লিখে দিল সন্দেহভাজন। গেরম্যান স্প্যারো এবং ডোয়াইন দান্তেস প্রত্যেকে একটি কার্ডের সাথে মিলে যায়। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। লিওনার্ড মনে মনে বিড়বিড় করল। সে সেই উন্মাদ অ্যাডভেঞ্চারারের রেকর্ড বের করল এবং গম্ভীরভাবে পড়া শুরু করল। হঠাৎ সে একটি তারিখ খুব পরিচিত মনে করল, জানুয়ারির শুরু। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল
এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। গেরম্যান স্প্যারোর প্রথম উপস্থিতি ছিল জানুয়ারির শুরুতে। এটা অসম্ভব। লিওনার্ড চমকে উঠল এবং আরেকটি নথিপত্র দেখল। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। তার শেষে লেখা ছিল, ডিসেম্বরের শেষে শার্লক মোরেটি ব্যাকল্যান্ড ছেড়ে ছুটির জন্য দক্ষিণে গিয়েছিলেন। তিনি এখনও ফেরেননি। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরু। ব্যাকল্যান্ড প্রিটস হারবার গেরম্যান স্প্যারো তার চেহারা বদলাতে পারে, এটা অসম্ভব না তো? ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। লিওনার্ড মনে মনে বিড়বিড় করল এবং শার্লক মোরেটি ও গেরম্যান স্প্যারোর মাঝখানে একটি ডটেড সমান চিহ্ন টানল। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। এই গ্রেট ডিটেকটিভই হল চাবিকাঠি। লিওনার্ড শার্লক মোরেটির সেই প্রতিকৃতিটি খুঁজে পেল, যা সে রিচুয়ালের মাধ্যমে এঁকেছিল, এবং সতর্কভাবে সেটির দিকে তাকাল। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। চেহারা বদলে ফেলার বিষয়টি মাথায় নিয়ে সে ডিটেকটিভকে বিভিন্ন ছদ্মবেশে কল্পনা করতে শুরু করল। ঠিক যেমনটা ভেবেছিলাম, তার ব্যাকল্যান্ডের গ্রেট স্মগের সাথে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লিওনার্ড খুশি হল এবং উত্তেজিত হয়ে তার চুল এলোমেলো করে দিল। করতে করতে লিওনার্ডের দৃষ্টি ধীরে ধীরে জমে গেল এবং সে ভ্রু কুঁচকে তাকাল।